হ্যালো স্টুডেন্টস, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? সো আজকে আবারও তোমাদের মধ্যে চলে আসলাম আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে, বাংলা গ্রামারের ক্লাস নিয়ে। এবং আমি তোমাদের সাথে আছি আয়েশা মিতু। সো আজকে আমরা ক্লাসে আমাদের টপিক হচ্ছে বাক্য শুদ্ধিকরণ এবং বাক্যের প্রয়োগ এবং অপপ্রয়োগ। ঠিক আছে? সো এই টপিকের উপরে আজকে আমরা হচ্ছে একটা খুব সুন্দর একটা ক্লাস করব এবং জানবো যে আসলে কিভাবে কিভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে, বা অ্যাডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন হয়। সো এগুলো আমরা জানবো এবং সেই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে খুবই ছোট ছোট টেকনিকের মাধ্যমে আজকে ক্লাসটা করব। সো তোমরা সবাই দ্রুত জয়েন হও আমাদের সাথে এবং এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমাদের লাইভটা শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই একটু দ্রুত জয়েন হও এবং জানাও যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, আমাদের বোর্ড ঠিক মতো দেখা যায় কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে জানাও। ওকে, অলরেডি আমাদের সাথে যুক্ত হচ্ছে মুমতাহিনা নওশিন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আপু দ্রুত তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং তোমরা সবাই দ্রুত জয়েন হও। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব আশা করি। ওকে, এমটি রিফাত যুক্ত হয়েছে আমাদের সাথে। সো আমাদের আজকে টপিক হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এই যে এখানে লেখা আছে বাক্য শুদ্ধিকরণ। সো এই যে বাক্য শুদ্ধিকরণ, এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায়, এইচএসসি বোর্ড পরীক্ষায় 5 মার্কের প্রশ্ন আসে। সো আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ আমরা 5 মার্ক নিশ্চিত আমাদের হবে। সো সবাই একটু দ্রুত জয়েন হও। আর এটা এমন একটা টপিক, সো এটার কোনো মানে কোনো বিভিন্ন মানে নিয়ম যে মেনে চলে এরকম না, কারণ এটা হচ্ছে পুরা বাংলা গ্রামারের সব নিয়মকে একসাথে করেই কিন্তু এই টপিক। কারণ হচ্ছে তোমাকে যদি এই বাক্য শুদ্ধিকরণ জানতে হয়, তাহলে তোমাকে বানান জানতে হবে, তাহলে তোমাকে উপসর্গ জানতে হবে, তারপরে হচ্ছে ক্রিয়া এবং সর্বনামের প্রয়োগ জানতে হবে। ঠিক আছে? সো বিভিন্ন বিষয় কিন্তু জানতে হবে। ঠিক আছে? নত্যবিধান, সত্যবিধান, বিভিন্ন বিষয় এটার মধ্যে আসবে। ঠিক আছে? সো আমরা সবকিছু নিয়ে খুবই ছোট ছোট পরিসরে আলোচনা করব এবং আশা করি সবার জন্য খুবই ইফেক্টিভ হবে ক্লাসটা। ওকে, অলরেডি আমাদের সাথে যুক্ত হচ্ছে বনি আক্তার, আয়েশা সিদ্দিকা, সুমাইয়া খান, এমডি বিল্লাল। ওকে, সুমাইয়া খান, সাকিব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, সবাই কেমন আছে সবাই? ওকে, গুড ইভিনিং। আচ্ছা, সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা সবাই দ্রুত জয়েন হও, আমরা আমাদের ক্লাসে চলে যাই। অলরেডি 9 জন যুক্ত হয়েছে আমাদের সাথে। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং এই বাক্য শুদ্ধিকরণ টপিক থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো কনফিউশন ক্লিয়ার হওয়ার থাকে, তাহলেও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, সো দেখো, বাক্য শুদ্ধিকরণ আসলে বাক্যকে শুদ্ধ করা, তাই তো, বা সঠিক করা। আচ্ছা, সো এই যে শুদ্ধি করা বা সঠিক করা, এটার আগে আমাকে ছোট্ট করে জানতে হবে যে আসলে বাক্য কাকে বলে। ঠিক আছে? বাক্য কাকে বলে। সো দেখো, এখানে কিন্তু আমাদের বাক্যের সংজ্ঞা লেখা আছে। ঠিক আছে? খুবই সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত অর্থপূর্ণ বা অর্থবোধক ভাষিক যে একক, অর্থাৎ ভাষাগত যে একক, তাকেই বলা হচ্ছে কি বাক্য। ঠিক আছে? অর্থবোধক ভাষাগত একককে বলা হচ্ছে বাক্য। সো দেখো, এখানে একটা কথা আছে যে পূর্ণ অর্থবোধক। ঠিক আছে? পূর্ণ অর্থবোধক। এখন এই পূর্ণ অর্থবোধক বলতে আমরা কি বুঝি আসলে? পূর্ণ অর্থবোধক। আচ্ছা, সো দেখো, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলি। ঠিক আছে? এখন মনে করো আমি হচ্ছে আহ এলোমেলো কিছু কথা বললাম। যে ধরো আমি বললাম আহ নীল আহ আকাশ, নীল আকাশ, সরি, আমি বললাম যে ধরো নীল পাখি আকাশে ওড়ে। ঠিক আছে? এরকম একটা কিছু বললাম যে বা আমি বললাম যে সাপ আকাশে ওড়ে। ঠিক আছে? আচ্ছা, আমি এই যে কথাটা বললাম এটা কিন্তু একটা বাক্য। ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখো তো, যে সাপ কি কখনো আকাশে ওড়ে?
সাপ কি কখনো আকাশে ওড়ে? সাপ কি কখনো আকাশে ওড়া সম্ভব? সো এই যে তোমার এখানে দেখো যে কথাটা আমি আসলে বলতে চাইছি যে পাখি আকাশে ওড়ে, ঠিক আছে, বা হচ্ছে তোমার আমি বললাম যে নীল পাখি আকাশে ওড়ে, এই যে কথাটা, এই কথাটা কিন্তু কি একটা অর্থ প্রকাশ করতেছে, ঠিক আছে, একটা অর্থ প্রকাশ করতেছে, এবং যেটা আমাদের কি বোধগম্য, মানে আমরা বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু যখন আমি বলতেছি সাপ আকাশে ওড়ে, আচ্ছা এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু সম্ভব না। সো বাক্য কিন্তু বললেই হবে না, বাক্যের কি থাকতে হবে? বাক্যের কিন্তু একটা গঠন প্রণালী থাকতে হবে, অর্থাৎ বাক্যটা যেন কোনো সুস্পষ্ট অর্থ প্রকাশ করে সেটা কিন্তু হতে হবে, ঠিক আছে। এখন দেখো সো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু বাক্যের তিনটা হচ্ছে, আমরা জানি যে একটা বাক্য হওয়ার জন্য তিনটা তার গুণাবলী থাকা প্রয়োজন, ঠিক আছে। একটা সার্থক বাক্যের কয়টি গুণাবলী থাকে? তিনটি, ঠিক আছে। সো দেখো একটা থাকে হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, 2 নাম্বার হচ্ছে আসক্তি, আর 3 নাম্বার হচ্ছে যোগ্যতা, ঠিক আছে। সো দেখো এই যে আকাঙ্ক্ষা, অর্থাৎ একটা কথা আমি কয়েকটা ওয়ার্ড আমি বললাম বা কয়েকটা শব্দ আমি বললাম, এটা বলার পরে মনে করো আমি বললাম যে আমি তোমাকে, আমি বললাম আমি তোমাকে, ঠিক আছে। এই যে আমি বললাম আমি তোমাকে বলে আমি থেমে গেলাম, আর কিছু বললাম না। এখন মনে করো তোমার তো মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম মানে হয় ভালো লাগা কাজ করবে অথবা চিন্তা কাজ করবে যে আমি তোমাকে বলতে আমি আসলে কি বলতে চাচ্ছিলাম। সো এই যে চিন্তা বা এই যে একটা মনে করো জানতে চাওয়ার যে ইচ্ছা বা আগ্রহ, এই জিনিসটাই হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে। অর্থাৎ এক্সপেক্টেড মানে এক্সপেক্টেন্সি, অর্থাৎ তুমি কিছু আশা করতেছো, ঠিক আছে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ একটা শব্দের পরে আরেকটা শব্দ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করা না পর্যন্ত আমাদের মনের মধ্যে যে ইচ্ছাটা মানে আশাটা প্রকাশ পায় সেটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। ওকে, সো এগুলা নিয়ে আমরা এর পরেও হচ্ছে আমাদের বাক্যের গঠন সেখানে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এবং আসক্তি হচ্ছে দেখো এই যে আমি হচ্ছে তোমার বিভিন্ন ওয়ার্ড মানে বলবো, এই ওয়ার্ড গুলা কি হতে হবে? সুন্দর করে সাজানো হতে হবে, অর্থাৎ গঠন প্রণালী মেনে কিন্তু এটা হতে হবে, ঠিক আছে। ওকে, এবং যোগ্যতাটা হতে হবে কি কতটা সত্য, মানে আমি যে কথাটা বলতেছি এটা কতটা সত্য বা কতটা মিথ্যা, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু তার যোগ্যতা প্রকাশ পাবে। সো এই বিষয়গুলো আমরা আমাদের আরেকটা ক্লাসে জানবো, ঠিক আছে। সো আজকে আমরা আমাদের চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত টপিক সেই টপিকে। সো দেখো এই যে বাক্য প্রয়োগ, ঠিক আছে, বাক্যের প্রয়োগ বা অপপ্রয়োগ, এখান থেকে আসলে কেমন ধরনের প্রশ্ন আসে চলো আমরা একটু দেখে আসি যে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসে। ওকে, আচ্ছা দেখো আমরা যদি কিছু বোর্ড প্রশ্ন দেখি, বোর্ড প্রশ্ন দেখো, বোর্ড প্রশ্ন এবং এর সমাধান, তাহলে বোর্ড প্রশ্ন আসলে কেমন হয়, ঠিক আছে। দেখো এখানে আমরা কয়েকটা বোর্ডের প্রশ্ন নিয়ে আসছি, যে ঢাকা বোর্ড, দেখো এখানে ঢাকা বোর্ডের প্রশ্ন আছে। ঢাকা বোর্ড তোমার 2025 বলা আছে যে নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগ সংশোধন করো। অর্থাৎ অপপ্রয়োগ বলতে একটা অনুচ্ছেদ এখানে দেওয়া আছে, এখানে দেখো কিছু জিনিস ভুল দেওয়া আছে, ঠিক আছে, এই অনুচ্ছেদের মধ্যে কিছু জিনিস ভুল দেওয়া আছে। সো এই ভুলটাকে খুঁজে বের করে সংশোধন করাটাই হচ্ছে কি বাক্যের অপপ্রয়োগ সংশোধন, বাক্যের অপপ্রয়োগ সংশোধন, ঠিক আছে। অর্থাৎ ভুল যে জিনিসটা আছে সেটা খুঁজে বের করে কি করতে হবে? সংশোধন করতে হবে। ওকে, সো এখন দেখো আমরা এটা হচ্ছে জানবো একটু পরে। আচ্ছা এটা আমরা একটু পরেই সমাধান করব, ঠিক আছে। এখন দেখো এরপরে এছাড়াও এখানে দেখো ক নাম্বার দিয়ে এটা দেওয়া আছে এবং এটার মার্ক হচ্ছে কিন্তু 5 মার্ক। অর্থাৎ এখানে যে ভুলগুলা থাকবে সাধারণত 5টাই থাকে, সো এই ভুলগুলা কারেকশন করতে পারলেই কিন্তু তুমি 5 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু খুব বেশি ইজি না, কেউ যদি জাস্ট বানানটা একটু কেয়ারফুলি পড়ে, কেউ যদি জাস্ট লিঙ্গটা একটু কেয়ারফুলি পড়ে, সাধু চলিতের প্রয়োগটা যদি একটু কেয়ারফুলি পড়ে, তাইলে কিন্তু খুবই ইজি এটা, ঠিক আছে। ওকে, সো দেখো এটা আমাদের হচ্ছে ক দিয়ে এভাবে দেওয়া থাকবে, এবং নেক্সটে আমাদের থাকবে একটা আরেকটা অপশন থাকবে খ। এখানে বলছে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো, অর্থাৎ তোমাকে 8টি বাক্য দিবে, ঠিক আছে। ওকে, অলরেডি আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হচ্ছে, মমতাহিনা নওশিন, আচ্ছা আরাফাত, মানজিয়া, মন। ওকে, তোমরা আরেকটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, এটা অনেক হেল্পফুল বা অনেক ইফেক্টিভ একটা ক্লাস হবে তোমাদের জন্য, তোমাদের নিজেদের জন্য প্লাস তোমার ফ্রেন্ডদের জন্য, ঠিক আছে। সো তোমাদের একাডেমিক ফ্রেন্ড যারা আছে তাদেরকেও তোমরা ইনভাইট করো আমাদের এই ফ্রি ক্লাসটা দেখার জন্য। ওকে, এখন দেখো
বলছে যে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, অর্থাৎ তোমার মনে করো 8টি বাক্য দেয়া থাকবে, ঠিক আছে? এই 8টা বাক্য থেকে যে কোনো 5টা তোমাকে সংশোধন করতে হবে বা সঠিক করতে হবে। যদি তুমি 5টা বাক্য সংশোধন করো বা সঠিক করো তাহলে তুমি পেয়ে যাবা কি 5 মার্ক। সো A+ পাওয়ার জন্য, অর্থাৎ 80+ মার্ক পাওয়ার জন্য আমাদের বোর্ড পরীক্ষায় 80+ মার্ক পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য 5 মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো দেখো, খুব সহজেই যদি তুমি 5 মার্ক বেশি পেয়ে যাও তাহলে, মানে 5 মার্ক পেয়ে যাও তাহলে কিন্তু অন্য সেক্টরে অন্য যে অপশনগুলো থাকবে তোমার পরীক্ষার প্রশ্নের, সেগুলাতেও কিন্তু তুমি একটা কনফিডেন্ট পাবা, বা অন্য ক্ষেত্রে যদি একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু সেটা কভার করতে পারবা। ওকে, সো আমাদের এই ক্লাসটা করলে কিন্তু তুমি খুব সহজে কিভাবে 5 মার্ক পাবে সেটা নিশ্চিত হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো 8টা প্রশ্ন আছে। আচ্ছা, একইভাবে এখানে রাজশাহী বোর্ডের প্রশ্ন আছে, ঠিক আছে? রাজশাহী বোর্ড আছে এবং আমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন আছে। সো এই বোর্ড প্রশ্নগুলার প্যাটার্ন অনুযায়ী আমরা আজকে আমাদের ক্লাসটা করব, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি তোমাদের বেসিক, তোমাদের জন্য বেসিক 10টা নিয়ম নিয়ে আসছি, যে এই 10টা নিয়মে কিভাবে আমার পুরা বাক্য শুদ্ধিকরণটা কমপ্লিট করা যায়, ঠিক আছে? সো মাত্র 10টা টেকনিক আমরা আজকে শিখবো এবং এই 10টা টেকনিক দিয়ে কিভাবে আমরা বাক্য শুদ্ধিকরণ করতে পারি সেটাই আজকে দেখবো। ওকে, সো সবাই দ্রুত আর জয়েন হও। আচ্ছা, অলরেডি আমাদের সাথে 38 স্টুডেন্ট আছে। আমরা আশা করবো আরো বেশি স্টুডেন্ট জয়েন হবে, কারণ এখনই আমরা কিন্তু আমাদের মূল ক্লাসটাতে চলে যাব, ঠিক আছে? এবং হচ্ছে যখন আমরা ক্লাসটা যখন করবো তোমাদের সবারই খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছে কোনো বইয়ে এভাবে লেখা আছে কিনা জানি না আমি, খুবই মানে খুবই ছোট ছোট পয়েন্ট আউট করে কিন্তু আজকে আমাদের ক্লাসটা, ঠিক আছে? ওকে, সো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ওকে, সো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আজকে। আচ্ছা, সবাইকে আমার কথা বুঝতে পারো? সবাই একটু কমেন্ট করো তো যে আপু আপনার কথা বুঝতেছি। আচ্ছা, সবাই কমেন্ট করো যে আপু আপনার কথা বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, মুমতাহিনা নওশিন লিখছে আপু সমাস ক্লাস আর নিবেন না? হ্যাঁ, অবশ্যই আবার নিব, যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আমরা সমাস ক্লাস আবার নিব। এবং আমাদের খুব দ্রুত আমাদের কিন্তু পেইড ব্যাচও চালু হবে, সো সেখানেও কিন্তু আমাদের সব ক্লাস আবার মানে সুন্দর গঠনমূলক ভাবে কিন্তু সব ক্লাস হবে। সো তোমরা সেখানেও জয়েন করতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, রাইমা আফরোজ রিমি লিখছে আপুর ক্লাস ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো দেখো, নিয়ম 1-এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে পদ প্রকরণ, অর্থাৎ পদ কি কি ভাগে ভাগ করা যায় এগুলা নিয়ে তোমাদের হচ্ছে ফাহিম ভাইয়া ক্লাস নিবে ডিটেইলসে। আচ্ছা, সো আজকে আমি হচ্ছে ক্লাস নিব। যখন দেখো আমরা পদের মধ্যে কিন্তু আমার বিশেষ্য আছে, বিশেষণ আছে, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এরকম হচ্ছে 8টা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? সো আমরা আজকে যখন কথা বলবো তখন আমাদের সাধারণত এখানে 4টা বিষয় আসবে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া, এই 4টা বিষয় আসবে, ঠিক আছে? ওকে, সো দেখো আমার নিয়ম 1-এর মধ্যে প্রথমত আমি বলতেছি যে যদি বিশেষ্য থাকে বাক্যের মধ্যে, ঠিক আছে? বিশেষ্য, আচ্ছা, বিশেষ্য থাকতে পারে, আবার কি থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, বিশেষ্য বা বিশেষণ। এখন দেখো, যদি বিশেষ্য থাকে তাহলে এই বিশেষের সাথে তোমার বিশেষের সাথে কখনো তা বা তয় বয় কখনো যুক্ত হবে না, ঠিক আছে? বিশেষের সাথে কি হবে না? তা বা তয় বয় যুক্ত হবে না, ঠিক আছে? আচ্ছা, তা বা তয় বয় এটা কি হবে না? যুক্ত হবে না, তার মানে ক্রস, এটা হবে না। ওকে, আচ্ছা, আর যদি বিশেষ্য থাকে, সরি, এটা হচ্ছে বিশেষ্যের ক্ষেত্রে তা বা তয় বয় যুক্ত হবে না, তা বা তয় বয় এটা কিন্তু যুক্ত হবে না, ঠিক আছে? আচ্ছা, এবং বিশেষণের ক্ষেত্রে তা বা তয় বয় যুক্ত হবে, তা বা তয় বয় যুক্ত হবে। আচ্ছা, এক্সাম্পল দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবা যে আমরা কেন এই কথাটা বললাম। সো আমাদের হচ্ছে নিয়ম এটাই, শর্টকাট নিয়ম এটাই, যে হচ্ছে কি বিশেষের সাথে তা বা তয় বয় যুক্ত হবে না এবং বিশেষণের সাথে কি হবে? তা বা তয় বয় যুক্ত হবে। আচ্ছা, কিভাবে হবে?
ওকে, সাকিব ইসলাম লিখছে আশা করি অসাধারণ ক্লাস হবে। হ্যাঁ, অবশ্যই অসাধারণ ক্লাস হবে। সো আমরা অলরেডি কিন্তু ক্লাসের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। অনেক মানুষ আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে, তোমরা আরো বেশি বেশি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো, ঠিক আছে। ওকে, সো দেখো এই যে আমি এটা লিখলাম, একটা হচ্ছে আমি রুলস লিখলাম। এখন এই রুলস এর জন্য আমি একটা তোমাদের হচ্ছে একটা উদাহরণ দিয়ে এটা দেখাবো, একটা উদাহরণ দিয়ে দেখাবো। বলছে যে তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, ঠিক আছে। দেখো উদাহরণটা যদি এরকম হয়, তার সৌজন্যতায়, সৌজন্যতায়, তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। আচ্ছা, এরকম কথা কিন্তু থাকে। আচ্ছা, এবং তোমরা যদি, আমরা যখন বোর্ড প্রশ্ন সলভ করবো তখনও দেখবা এই ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, তো আমাদের প্রশ্নটা হচ্ছে কি, তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। ওকে, এখন দেখো এই যে সৌজন্য, সৌজন্য কথাটা, ঠিক আছে, তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে এই বাক্যে ভুল আছে কোথায়। তোমাকে আগে খুঁজে বের করতে হবে এই বাক্যে ভুল আছে কোথায়। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি আমরা বলতেছি যে বিশেষ্য বিশেষণ নিয়ে কথা বলতেছি, তাই না? তাহলে আমরা ভুলগুলা আইডেন্টিফাই করব। বিশেষ্য যেখানে থাকবে, বিশেষণ যেখানে থাকবে, ক্রিয়া যেখানে থাকবে, সর্বনাম যেখানে থাকবে, সাধু চলিতের প্রয়োগ যেখানে থাকবে, লিঙ্গ যেখানে থাকবে, এইগুলাই আইডেন্টিফাই করে আমরা কিন্তু, বা বাহুল্য দোষ যেখানে থাকবে, এগুলো আইডেন্টিফাই করে আমরা ভুলটা বের করব। ওকে, সো এখানে দেখো যে বলছে তার সৌজন্যতাই। এখন দেখো এখানে সৌজন্য যে ওয়ার্ড আছে একটা, সৌজন্য, ঠিক আছে। এই যে সৌজন্য, সে নিজে কিন্তু একটা বিশেষ্য, ঠিক আছে। এবং এই সৌজন্য এর বিশেষণ হচ্ছে সৌজন্য পূর্ণ। দেখো সৌজন্য এর বিশেষণ হচ্ছে কি, সৌজন্য পূর্ণ, ঠিক আছে। বিশেষণ হচ্ছে সৌজন্য পূর্ণ, ঠিক আছে। সো তার আগে তাইলে তোমাকে বাক্য শুদ্ধিকরণের আগে কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে কোনগুলা আমার বিশেষ্য, কোনগুলা বিশেষণ, কোনগুলা ক্রিয়া, কোনগুলা সর্বনাম, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে তার আগে জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা এরিয়া আমাদের কিন্তু সুন্দর মতো বুঝতে হবে। ওকে, সো দেখো এখানে সৌজন্যপূর্ণ এটা বিশেষণ। তার মানে দেখো আমার এখানে সৌজন্য যে কথাটা আছে সেটা কিন্তু আমার কি, বিশেষ্য। তাহলে আমরা দেখো আমাদের নিয়মের মধ্যে কি বলছি যে বিশেষ্যের সাথে তা বা তয় বয় যুক্ত হয় না। কিন্তু এখানে দেখো তো বাক্যের মধ্যে তা যুক্ত আছে কিনা, তা যুক্ত আছে কি নেই দেখো তো তোমরা। সৌজন্যতা বিশেষ্য, সৌজন্য হচ্ছে বিশেষ্য, তার সাথে কি যুক্ত আছে, তা বা তয় বয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে নিয়মের মধ্যে কি হবে না, তা বা তয় বয় যুক্ত হবে না। সো আমরা চোখ বন্ধ করে এটাই কিন্তু এখান থেকে আউট করে দিব, ঠিক আছে, যে তার সৌজন্যে মুগ্ধ হলাম। ওকে, তাহলে তাটা আউট করে দিলে এখানে কি থাকবে, তার সৌজন্য মুগ্ধ হলাম। আচ্ছা, সৌজন্য তো আর হয় না, ঠিক আছে। তাহলে কি হবে, তার সৌজন্যে, অর্থাৎ তার আতিথেয়তা, মানে মনে করো ব্যবহার, এক কথায় ব্যবহার। মনে করো তুমি কোথাও গেছো, তুমি কোথাও তোমাকে দাওয়াত করছে, তুমি সেখানে ইনভাইটেশন খাইতে গেছো। এখন ওখানে তোমাকে তারা, তুমি যাওয়ার সাথে সাথে একটা মানে খুব সুন্দর হাসি দিল, তোমার সাথে খুব সুন্দরভাবে তোমাকে রিসিভ করলো, কর্ডিয়ালি রিসিভ করলো, ঠিক আছে, এবং তোমার সাথে খুব ভালো একটা ব্যবহার করলো। তখন ওখান থেকে ফিরে আসার পরে তুমি দেখা যাচ্ছে তোমার আরেকটা ফ্রেন্ডের সাথে গল্প করতেছো যে তার সৌজন্যে মুগ্ধ হলাম, ঠিক আছে। মানে সে আমাকে এতটা আপ্যায়ন করেছে যে আমি কি হয়েছি, মুগ্ধ হয়েছে, ঠিক আছে। সো এই বিষয়টাই হচ্ছে, আমরা কিন্তু কথায় কথায় বলি তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, কিন্তু আসলে কিন্তু এটা শুদ্ধ বাক্য না। শুদ্ধ বাক্যটা কি হবে, তার সৌজন্যে মুগ্ধ হলাম। ওকে, তাহলে দেখো আমরা সঠিক বাক্যটাও এখানে লিখে দিচ্ছি, তার সৌজন্যে মুগ্ধ হলাম, তার সৌজন্যে মুগ্ধ হলাম। ওকে, সৌজন্যে মুগ্ধ হলাম। আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, সবাই কমেন্ট করে বলো তো আমাকে যে প্রথম যে এক্সাম্পলটা আমরা দিলাম সবাই বুঝতে পারছো কিনা তোমরা। আচ্ছা, আমাকে সালাম দিছে। আচ্ছা, ওকে, নিশাদ ইসলাম আমাকে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে, খুবই ভালো লাগতেছে আমার। এবং আরো বেশি বেশি তোমরা সবাই মিলে, যত বেশি স্টুডেন্ট হবে, মানে স্টুডেন্টদের সাথে যত বেশি স্টুডেন্ট হয় সবার সাথে কমিউনিকেট করাও কিন্তু একটা আলাদা আনন্দ, ঠিক আছে। সো যত বেশি স্টুডেন্ট হবে আমাদের ক্লাসটা কিন্তু তত বেশি আজকে কি হবে, সুন্দর হবে। কারণ আমি দেখবো যে তোমরা কে কত বেশি জানো এবং কে কাকে কত বেশি কম্পিটিশনে হারাইতে পারো, ঠিক আছে। সবাই, আমি যখন প্রশ্ন করবো তখন সবাই কি করবা, কমেন্টে কিন্তু সবাই কমেন্টে আমাদেরকে উত্তরটা দিবা, ঠিক আছে। ওকে, সো বিশেষ্য কিভাবে বুঝবো? ওকে, বিশেষ্য হচ্ছে কোনো, আচ্ছা,
এবং তোমরা হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করো এবং একটু মেনশন করো তোমাদের ফ্রেন্ডদেরকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আবিদা ইয়াসমিন প্রশ্ন করছে বিশেষ্য বিশেষণ কিভাবে বুঝবো? আচ্ছা, বিশেষ্য বিশেষণ বোঝার উপায় হচ্ছে, বিশেষ্য হচ্ছে যে কোনো কিছুর নাম, ঠিক আছে? কোনো কিছুর নাম, কোনো গুণের নাম। আচ্ছা দেখো, আমি বললাম যে বিশেষ্য যে কোনো কিছুর নাম, ঠিক আছে? যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম আর কিছুর নাম। আর বিশেষণ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ঠিক আছে? দোষ এটা হচ্ছে বিশেষ্য, আর এটা হচ্ছে বিশেষণ। কি? দোষ, গুণ, অবস্থা, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ঠিক আছে? এই যে বা কোনো গুণের নাম, যদি কোনো গুণের নাম হয়, ঠিক আছে? গুণের নাম যদি হয়, এই দেখো গুণ, গুণ আর গুণের নাম যখন হয়ে যাবে, এটা গুণ, যখন গুণ তখন হচ্ছে সে বিশেষণ, কিন্তু যখন গুণের নাম হবে তখন কিন্তু সে হয়ে যাবে কি? বিশেষ্য, ঠিক আছে? সো এই যে বিশেষ্য বিশেষণ, এটা জানার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে? বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাদের বইয়ে কিন্তু খুব সুন্দর মতো বিশেষ্য বিশেষণ আছে, এই ক্লাসগুলোও কিন্তু আমরা আবারও নিব, ঠিক আছে? বিশেষ্য বিশেষণ বা আমাদের পদ প্রকরণের ক্লাস আমরা যখন নিব তখন কিন্তু তোমরা বিশেষ্য বিশেষণ গুলাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবা। ওকে, সো ওকে, আচ্ছা এতটুকু তো বুঝতে পারছো। এখন দেখো, আমি যদি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে তাহলে আরো ভালো বুঝতে পারবা। মানে খুব বেশি পরীক্ষায় যেগুলো আসে সেই এক্সাম্পল গুলাই কিন্তু আজকে আমি দিব। আচ্ছা, সো এখানে দেখো একটা কথা আছে যে পরীক্ষায় আমার একটা প্রশ্ন আসে যে বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, ঠিক আছে? দেখো এক্সাম্পলটা এরকম যে বাক্যটির, আচ্ছা বাক্যটির, আচ্ছা যারা বিশেষ্য বিশেষণ চিনো না তাদের বলবো আমাদের নেক্সট ক্লাস গুলাতে ফলো রাখতে। সো দেখবা আমাদের আমাদের আরেকজন টিচার আছে তোমাদের, ফাহিম ভাইয়া, উনি কিন্তু তোমাদের পদ প্রকরণের উপরে দারুণ ক্লাস নিবে, ঠিক আছে? সো উনি ক্লাস নিলে তোমাদের কিন্তু এই বিশেষ্য বা পদ সম্পর্কিত সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো দেখো কি বলছে। আচ্ছা, বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, ঠিক আছে? প্রশংসনীয়। আচ্ছা, সো দেখো এই যে প্রশংসনীয়, আচ্ছা বাক্যটির উৎকর্ষতা, এখন বলছে যে মানে বাক্যটির যে তোমার যে একটা আলাদা ভাব বা অর্থ, ঠিক আছে, সেটাই হচ্ছে কি প্রশংসনীয়, ঠিক আছে? এখন দেখো এই যে উৎকর্ষ যে ওয়ার্ড, এটা কিন্তু একটা বিশেষ্য এবং এই উৎকর্ষের বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট, ঠিক আছে? তাহলে উৎকর্ষ কি একটা বিশেষ্য, উৎকর্ষ নিজেই কি একটা বিশেষ্য, এবং এই উৎকর্ষ বিশেষ্য এর বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। এর বিশেষণ কি? উৎকৃষ্ট। দেখো আমি লিখে দিচ্ছি, বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। আচ্ছা, এবং তোমরা সবাই যদি এই ক্লাসটা নোট করে নাও তাহলে কিন্তু পরবর্তীতে তুমি যখন পড়বা বইয়ের সাথে মিলালে কিন্তু তুমি আরো বেশি ভালো বুঝতে পারবা যে আসলে যেগুলো আমি বলছি এগুলা মানে তোমার জন্য কতটা হেল্পফুল, ঠিক আছে? বইয়ে কিন্তু এত সহজ ভাবে লেখা নেই। আচ্ছা ওকে, সো দেখো এই যে এটার বিশেষণ হচ্ছে কি? এটার বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। এটার বিশেষণ হচ্ছে কি? উৎকৃষ্ট, উৎকৃষ্ট, ঠিক আছে? আচ্ছা, বাক্যটির, আচ্ছা এটার উৎকৃষ্ট, এটার বিশেষণ হচ্ছে উৎকৃষ্ট। ওকে, সো এই যে উৎকৃষ্ট বুঝলাম আমরা বিশেষণ, তার মানে আমার এখানে যে ওয়ার্ডটা আছে আমার উৎকৃষ্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে কি? উৎকর্ষ নিয়ে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে উৎকর্ষ ওয়ার্ডটা আছে, তাহলে আমি বুঝলাম এটা বিশেষ্য। তাহলে আমি একটু আগে রুলস এর মধ্যে দেখছি কি যে বিশেষ্যের সাথে তা বা তয় বয় যুক্ত হয় না। সো আমি কি করব, সবকিছু যার জায়গায় সে থাকবে, জাস্ট আমি তাটা বাদ দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার বাক্যটা শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো আমি যদি লিখি বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়, ঠিক আছে, তাইলেই কিন্তু এটা তোমার সঠিক হয়ে গেল, ঠিক আছে? সো এটার সঠিক আনসারটা কি হবে? বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়, ঠিক আছে? আচ্ছা, বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়। আচ্ছা, যদি তোমাদের কাছে কোনো বই মানে হেল্পিং বই থাকে, সো তোমরা ওই বইটা বের করে দেখতে পারো যে তোমাদের বোর্ড প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমি যা যা বলতেছি এই ধরনের প্রশ্নগুলাই আসছে, ঠিক আছে? সো যদি দেখো তাহলে কিন্তু আরো বেশি মানে তোমাদের ভালো লাগবে যে যেগুলো পরীক্ষা আসছে তুমি সেগুলাই শিখতেছো, ঠিক আছে? সো তোমরা একটু বেশি বেশি তোমাদের বইগুলা একটু খুলে খুলে দেখো। ওকে,
সো এটা কি হবে, বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়। ওকে, সো আমরা এই পর্যন্ত বুঝলাম। একইভাবে একটা খুব কমন একটা ওয়ার্ড আছে সক্ষতা, ঠিক আছে, সক্ষতা। আচ্ছা, খুব কমন একটা ওয়ার্ড সক্ষতা। আচ্ছা দেখো, এই যে সক্ষতা, এই সক্ষতা, সক্ষতা এর সক্ষ যে ওয়ার্ড, এটা নিজেই একটা বিশেষ্য, ঠিক আছে। আর এবং এটার বিশেষণ হচ্ছে সক্ষতা পূর্ণ। বিশেষণটা কি, সক্ষতা পূর্ণ। সো যখন বিশেষণটা হচ্ছে সক্ষতা পূর্ণ, সো এখানে দেখো আমার কিন্তু বিশেষণ নিয়ে কোনো কথা বলার নেই, এখন আছে কি আমার বিশেষ্য নিয়ে কথা, ঠিক আছে। কারণ যদি আমার হচ্ছে বিশেষণ থাকতো তাহলে কিন্তু আমি তা, মানে এই ওয়ার্ডটা যদি বিশেষণ হতো তাহলে কিন্তু আমি তা যোগ করতে পারতাম। ওকে, সো একইভাবে এটাও কিন্তু সক্ষতা থেকে জাস্ট তা ওয়ার্ড, তা কথাটা বাদ দিলেই কিন্তু আমার এটা বাক্য শুদ্ধিকরণ হয়ে যাবে। এবং এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখো আমি একটা সক্ষতা দিয়ে যদি একটা বাক্য বলি যে মনে করো সক্ষতা বলতে আসলে কি বুঝাই, ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে আমি বললাম যে তোমার সাথে আমার সক্ষতা আছে, অর্থাৎ তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, ঠিক আছে। বা আমি বললাম যে মনে করো আমার একটা যে কোনো একটা মানে বান্ধবী, ঠিক আছে, আমি বললাম যে সাথীর সাথে আমার ভালো সম্পর্ক আছে বা সাথীর সাথে আমার সখ্যতা আছে, ঠিক আছে। আসলে এই যে সখ্যতা কথাটা আমরা বলি, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল এবং বাক্যে একটা অপপ্রয়োগ। আমরা কিন্তু মুখে মুখে বলে ফেলি, কিন্তু এটা আসলে অপপ্রয়োগ। এবং এটা শুদ্ধ রূপ হচ্ছে, দেখো আমি যদি বলি তোমার সাথে আমার সখ্যতা আছে, তোমার সাথে সখ্যতা আছে। আচ্ছা, সো এই যে ওয়ার্ডটা আমি বললাম তোমার সাথে সখ্যতা আছে, বিষয়টা কিন্তু সখ্যতা হবে না, বিষয়টা হবে কি তোমার সাথে সখ্য আছে, ঠিক আছে, বা তোমার সাথে আমার সখ্য আছে। ওকে, আচ্ছা এখানে যদি আমরা আমার কথাটা লিখি তাহলে খুব বেশি সুন্দর হবে ওয়ার্ডটা। সো কি হবে, তোমার সাথে আমার সখ্য আছে, তোমার সাথে আমার, আমার সখ্যতা না হয় কি হবে, সখ্য আছে। এবং এটাও কিন্তু যদি তোমরা বোর্ড প্রশ্ন বের করো তাহলে দেখবা যে এটাও কিন্তু কোনো না কোনো সালের প্রশ্ন। ওকে, ওকে, সবাই কি বুঝতে পারছো আমি যে প্রথম যে 1 নাম্বার রুলসটা পড়ালাম, জাস্ট আইডেন্টিফাই করবা কোনটা বিশেষ্য আছে এবং কোনটা বিশেষণ আছে, কোনটা বিশেষ্য আছে এবং কোনটা বিশেষণ আছে। একটা কথা আমি বলি, সেটা হচ্ছে তুমি যদি মনে করো যে অনেক বেশি নিয়ম কানুন মাথার মধ্যে নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকবা, তাইলে তুমি কখনোই সেটা সলভ, মানে প্রবলেম গুলো সলভ করতে পারবে না। তোমাকে বেসিক বিষয়গুলোতে ফোকাস করতে হবে। আমি তোমাকে বলতেছি তুমি ফোকাস করবা হচ্ছে, দেখো বিশেষ্যতে ফোকাস করবা, কোথায় বিশেষ্য আছে বাক্যে খুঁজে বের করবা, ঠিক আছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে এখন তুমি বলতেছো আপু বিশেষ্য বিশেষণ কিভাবে বুঝবো, তুমি দেখো এই কাজটা করার পরে তুমি যখন নিজে প্র্যাকটিস করবা, তুমি যখন পরীক্ষা, তুমি তো শুধু যে আজকেই প্র্যাকটিস করবা এরকম তো না, তোমার কিন্তু হেল্পিং বইগুলোতে অ্যাভেলেবেল কিন্তু তোমার এক্সাম্পল আছে, উদাহরণ আছে, ঠিক আছে। 200 থেকে 500 উদাহরণ আছে। সো তুমি যদি 100 বা 200 উদাহরণ সলভ করো, তাহলেই কিন্তু তুমি দেখতে পারবা যে একই ক্যাটাগরির প্রশ্ন ছাড়া কিন্তু পরীক্ষায় আর আসে না, ঠিক আছে, একই ক্যাটাগরির প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। সো একই ক্যাটাগরির প্রশ্নগুলো যখন তুমি দেখবা, তখন তুমি বাক্য দেখার আগেই বুঝে ফেলবা যে এখানে কি ভুল আছে। ওকে, তখন তুমি কিন্তু বুঝে ফেলবা যে এখানে কি ভুল আছে। ওকে, ওকে, আমাকে অলরেডি আমাদের সাথে আরো যুক্ত হয়েছে শাওন। ওকে, হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া এগুলাতে ফোকাস করবো, আমি আবারও বলছি। আচ্ছা, সো এখন আমরা দেখো আমাদের নেক্সট হচ্ছে 2 নাম্বার রুলসে চলে যাব আমরা। আমরা আমাদের 1 নাম্বার নিয়ম জানলাম, ঠিক আছে, 1 নাম্বার নিয়ম জানলাম। ওকে, নেক্সট হচ্ছে দেখো আমাদের 2 নাম্বার নিয়মে আমরা চলে যাব। সো এই যে 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়মের মধ্যে আমরা আসলে কি শিখবো, 2 নাম্বার নিয়মের মধ্যে আমরা কি শিখবো, ঠিক আছে। সো দেখো, একই কথা, বিশেষ্য বিশেষণ নিয়ে কথা বললাম, একই কথা। তাহলে এখানে আবারও আমি লিখবো বিশেষ্য, আবার আমি লিখলাম কি বিশেষ্য। আচ্ছা, এরপর আমি লিখলাম বিশেষণ, ঠিক আছে। সো আমরা কাজ করব কি 1 নাম্বার 2 নাম্বার রুলসে হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ নিয়ে। এখন দেখো, আমি আগে বললাম তা বা তয় বয়, ঠিক আছে। আর এখন আমি বলবো যে শালী বা শীল, অর্থাৎ আমরা এরকম বলি না যে উন্নয়নশীল। সো এই যে শীল, ঠিক আছে, বা শালী, এই ধরনের ওয়ার্ড নিয়ে কথা বলবো। আচ্ছা, সো দেখো, শীল বা শালী, শীল বা শালী, ঠিক আছে। আচ্ছা, এইরকম ওয়ার্ড কোথায় যুক্ত হয় বাক্যের শেষে, এটা আমরা জানবো, ঠিক আছে। সো দেখো, যখন আমার বিশেষণ থাকবে তখন কিন্তু আমি শীল বা শালী তার সাথে যুক্ত করতে পারবো না।
কেন পারবো না সেটা আমি দেখাবো। দেখো, বিশেষের সাথে আমি শিল বা শালি যুক্ত করতে পারবো, ঠিক আছে, এটা পারবো। এবং বিশেষণের সাথে আমি শিল বা শালি যে ওয়ার্ডটা আছে এটা আমি কি করতে পারবো না, যুক্ত করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, কেন পারবো না, কেন পারবো না, দেখো। আচ্ছা, এগুলো কোথায় আসে আপু? এগুলা হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষায় 6 নাম্বার যে প্রশ্ন থাকবে সেখানে আসে, যে বাক্য শুদ্ধিকরণ একটা টপিক আছে, ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ, সেখানে কিন্তু আসে। জান্নাতুল মাওয়া, তুমি বই খুলে দেখো যে তোমার হচ্ছে প্রশ্ন দেখো বা বিগত সালের প্রশ্ন দেখো, 6 নাম্বার টপিকে সুন্দর মতো লেখা আছে বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে। ওকে, ওকে, এখন দেখো এই যে বিশেষ্য আমি দেখলাম, তাহলে এটা হয় না। আচ্ছা, এখন আমি দেখো এক্সাম্পলে যাব, এক্সাম্পলে গেলে কিন্তু আমাদের খুবই মানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি মনে করো আমি বললাম যে বাংলাদেশ একটি উন্নতশীল, উন্নতশীল, আমি বললাম যে বাংলাদেশ, বাংলাদেশ একটি উন্নতশীল, একটি উন্নতশীল, আচ্ছা, দেশ, ঠিক আছে। ওকে, সো আমি বললাম বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। এখন এই বাক্যটা তোমাকে দিবে, দিয়ে বলবে এটা শুদ্ধ করো। আচ্ছা, তোমার দেখে মনে হচ্ছে এটা শুদ্ধ, আসলে কি এটা শুদ্ধ? এটা কিন্তু শুদ্ধ না। কারণ দেখো এখানে কোথায়, দেখো, আচ্ছা, ঈশা কমেন্ট করছো আইসিটি ক্লাস আমি নিই কিনা? না, আমি আইসিটি ক্লাস নিই না, আইসিটি ক্লাস নাই তোমাদের ফাহিম ভাইয়া, ঠিক আছে। রেগুলার ক্লাস করতে আমাদের পেজের, রেগুলার ক্লাস করতে আমাদের পেজে চোখ রাখো। প্রতিদিন কিন্তু আমাদের 6:15-তে আমাদের ক্লাস শুরু হয়। এবং বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকেও কিন্তু আমাদের এই ক্লাসের ব্যাপারে, ফ্রি ক্লাসগুলোর ব্যাপারে কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে পারো, ঠিক আছে। ওকে, সো দেখো আমি বললাম বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। ওকে, এটা দেখো সিলেট বোর্ড 2000, সিলেট বোর্ড, ঠিক আছে, সিলেট বোর্ড 2025-এর প্রশ্ন এটা, ঠিক আছে। সিলেট বোর্ড 2025, দেখো সিলেট বোর্ড 2025-এর প্রশ্ন এটা, সিলেট 2025। সো দেখো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ। এবং এই দেখো তুমি যদি পরীক্ষার আগে এই ক্লাসগুলো করো, তুমি যখন পরীক্ষার হলে যাবে দেখবা সেম এই হুবহু এই প্রশ্নগুলাই কিন্তু আসতেছে। ওকে, এখন দেখো তাহলে আমি বললাম যে বিশেষের সাথে কি হবে, শিল বা শালি যুক্ত হবে। আচ্ছা, এখন দেখো তো এই যে উন্নত, উন্নত কথাটা, উন্নত কথাটা বিশেষ্য নাকি বিশেষণ, এটা তোমাকে আগে বের করতে হবে খুঁজে, ঠিক আছে। উন্নত কথাটা বিশেষ্য নাকি বিশেষণ? আচ্ছা, দেখো তো দেশ কথাটা বিশেষ্য নাকি বিশেষণ? আমাকে সবাই কমেন্টে জানাও। দেশ, দেশ আমি বললাম একটা ওয়ার্ড, দেশ, এটা বিশেষ্য নাকি বিশেষণ? আমাকে সবাই কমেন্টে জানাও, দেশ বিশেষ্য নাকি বিশেষণ? আচ্ছা, সবাই আমাকে জানাও যে দেশ কথাটা বিশেষ্য নাকি বিশেষণ, সবাই আমাকে জানাও, তাহলে কিন্তু খুব মানে সহজেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমাকে জানাও জাস্ট দেশ কথাটা বিশেষ্য নাকি বিশেষণ। ওকে, জানাও সবাই, দ্রুত কমেন্ট করো যে দেশ কথাটা বিশেষ্য নাকি বিশেষণ, তাইলেই কিন্তু এই এক্সাম্পলটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, বিশেষণ, রাইমা আফরোজ রিমি লিখছে বিশেষণ। আচ্ছা, দেশ কেন বিশেষণ? আমরা বারবার কিন্তু বলছি যে কোনো কিছু নামই হচ্ছে কি বিশেষ্য, যে কোনো নামই হচ্ছে কি বিশেষ্য। সো দেশ, দেশ এটা কিন্তু দেশ বলতে দেখো বিশেষ্যের মধ্যে কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে। তোমার হচ্ছে নামবাচক, বিশেষ্য, তারপর হচ্ছে ভাববাচক, বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। সো দেখো দেশ বলতে কিন্তু মনে করো যে কোনো একটা দেশের নাম বোঝায়, ঠিক আছে, মানে সবগুলা দেশকেই বোঝায়। দেশ বলতে যে কোনো মানে সবগুলা দেশকেই বোঝায়। এখন যদি স্পেসিফিক বলা হয় বাংলাদেশ, তাহলে সেটা কি হবে, মানে একটা স্বতন্ত্র নাম হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দেশ বলতে কিন্তু যে কোনো দেশেরই নাম বোঝায়। ওকে, সো দেশ কিন্তু বিশেষণ। জান্নাতুল মাওয়া লিখছে বিশেষ্য। ওকে, বিশেষ্য, হ্যাঁ, দেশ হচ্ছে কি বিশেষ্য। আচ্ছা, রাইমা আফরোজ রিমি, দেশ হচ্ছে বিশেষ্য। মনিকা জাহান, বিশেষণ না আপু, সরি, দেশ হচ্ছে বিশেষ্য, ঠিক আছে। ওকে, সো দেখো এই যে বিশেষ্য, আচ্ছা আমরা ইংরেজিতে, দেখো আমরা ইংরেজিতে পড়ি না নাউন, তাহলে নাউন মানে কি বিশেষ্য। তাহলে দেখো ইংরেজিতে কিন্তু আমরা একটা কথা খুব বলি যে মডিফাই করা, মডিফাই করা, ঠিক আছে, মডিফাই করে। আচ্ছা,
নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ, তাই তো? সো দেখো এই বাংলাতেও কিন্তু একই জিনিসটা আছে, মডিফাই করা, ঠিক আছে? সো দেখো এই যে দেশ অর্থাৎ দেশের একটা অবস্থা, আমরা কিন্তু বলছি দোষ গুণ অবস্থা, তাহলে দেশের অবস্থা বোঝাচ্ছে এই যে উন্নত দিয়ে, মানে দেশটা কেমন, উন্নত, উন্নত দেশ, ঠিক আছে? সো বাংলাদেশ উন্নত দেশ, আসলে কি বাংলাদেশ উন্নত দেশ? বাংলাদেশ কিন্তু উন্নত দেশ না, এটা কিন্তু তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশের একটা কি বোঝাচ্ছে, অবস্থা, বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা কি বোঝাচ্ছে, উন্নত। সো এটা কিন্তু কি, এই উন্নত ওয়ার্ডটা বাংলাদেশকে কি করছে, মডিফাই করছে, ঠিক আছে, মডিফাই করছে। সো এই যে উন্নত, এটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মডিফাই করছে, ওকে, ঠিক আছে। তার মানে এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝলাম, যে বিশেষণ, ঠিক আছে, বিশেষণ। আচ্ছা, এখন আমরা বিশেষণ কথাটা পেলাম। সো দেখো যখন আমি বিশেষণ কথাটা পাচ্ছি তখন আমার কিন্তু আগে নিয়মের মধ্যে কি ছিল, বিশেষণের সাথে শিল বা শালি যুক্ত হবে না, ঠিক আছে? সো দেখো বিশেষণের সাথে শিল বা শালি যদি যুক্ত না হয়, বিশেষণের সাথে শিল বা শালি যদি যুক্ত না হয়, তাহলে কিন্তু আমি এই ওয়ার্ডটাও কিন্তু লিখতে পারবো না, যে উন্নতশীল, এই ওয়ার্ডটা কিন্তু আমি লিখতে পারবো না, ঠিক আছে? এই ওয়ার্ডটা কিন্তু আমরা লিখতে পারবো না। তখন আমার যদি চেঞ্জ করে লিখতে হয়, আমাকে যদি চেঞ্জ করে লিখতে হয়, তখন এটাকে আমি চেঞ্জ করার জন্য আমি জাস্ট উন্নতি, ঠিক আছে, ই প্রত্যয় যোগে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। ই প্রত্যয় যোগে, অর্থাৎ যার সাথে শালি থাকবে বা শিল থাকবে, সেরকম কোনো ওয়ার্ডকে আমরা, সেরকম কোনো ওয়ার্ডকে আমরা শুদ্ধ করার ক্ষেত্রে কি করতে পারি, ই প্রত্যয় যুক্ত করতে পারি, ঠিক আছে, ই প্রত্যয়। সো দেখো এই যে ই প্রত্যয়, তাহলে আমি এখানে শুদ্ধকরণে কি লিখতে পারি, বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ, ঠিক আছে, উন্নতিশীল দেশ। আচ্ছা আচ্ছা, কেউ যদি এই উন্নতিশীল দেশ লেখে তারটা 100% রাইট, এবং কেউ যদি লেখে উন্নতিশীল না লিখে, মানে এটা রুলস অনুযায়ী এটা আসে, এবং কেউ যদি উন্নতিশীল না লিখে আমাদের দেশের যে বৈশিষ্ট্য, অর্থাৎ তার যে বৈশিষ্ট্য, আমাদের দেশ কেমন, উন্নয়ন হচ্ছে ধীরে ধীরে, তার মানে উন্নয়নশীল দেশ, কেউ যদি লেখে উন্নয়নশীল দেশ, তারটাও রাইট। সো একটা বাক্যের কিন্তু একাধিক সঠিক রূপও থাকতে পারে। সো এই বাক্য থেকে আমরা কি দেখতে পারি, যে একটা বাক্যের কি থাকতে পারে, একাধিক সঠিক রূপও থাকতে পারে। ওকে, সো দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ, এটাও কিন্তু আমরা লিখতে পারি, উন্নয়নশীল দেশ, ঠিক আছে? সো দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, যে যেটা লিখবে সেটাই কারেক্ট, ঠিক আছে, নিয়ম অনুযায়ী লিখলেও হবে। আবার যদি আমরা বলি কি বাংলাদেশের যে অ্যাকচুয়াল বৈশিষ্ট্য সেই অনুযায়ী বলি, সেটাও কিন্তু কারেক্ট। ওকে ওকে, হ্যাঁ জান্নাতুল মাওয়ালিকসও উন্নতিশীল, হ্যাঁ আপু, ওকে ঠিক আছে। প্রত্যয়, সো দেখো এই যে ই প্রত্যয় আমি যুক্ত করব, তাহলে ই প্রত্যয় যুক্ত করলে আমাদের এটা কি হয়ে যাবে, ই প্রত্যয় যুক্ত করলে আমাদের কি হবে বলো, সবাই কমেন্ট করো, যে ই প্রত্যয় যুক্ত করলে সমৃদ্ধ, এর সাথে যদি আমি ই প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে, সমৃদ্ধি, ঠিক আছে, ই প্রত্যয় যুক্ত করলে কি হবে, সমৃদ্ধি। সো বাংলাদেশ একটি সমৃদ্ধিশীল দেশ। ওকে, আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ একটি সমৃদ্ধিশীল দেশ। ওকে, সো এটা কি হবে, সমৃদ্ধি, বা কেউ যদি লিখে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ, সেটাও কিন্তু কারেক্ট। ওকে, সমৃদ্ধিশীল দেশ। আচ্ছা, সো আমাদের নিয়ম অনুযায়ী এটাই কিন্তু হলো। ওকে, অলরেডি আমরা 2টা নিয়ম শিখছি, আমরা বলছি মাত্র 10টা নিয়ম শিখবো, ঠিক আছে, 2 নাম্বারটা কিন্তু আমাদের ক্লোজ হলো। ওকে, এরপরে দেখো আমরা এরপরে আমরা যাব 3 নাম্বার প্রশ্নে, ঠিক আছে, আমাদের 3 নাম্বার নিয়মে, ঠিক আছে, 3 নাম্বার নিয়মে। দেখো খুবই ইন্টারেস্টিং, মানে অ্যাভেলেবেল আমরা এটা ফেস করি, অ্যাভেলেবেল আমরা কিন্তু এটা আমাদের লাইফে ফেস করি, ঠিক আছে, যে মানে এরকম থাকে, সপরিবার, সস্ত্রীক, তারপর হচ্ছে সার্থক, বিভিন্ন ওয়ার্ড থাকে না, তো আমরা কনফিউজড হয়ে যাই আসলে কোথায় কোথায়, মানে কোথায় দন্ত বয় দিব, অর্থাৎ একটা ওয়ার্ড হচ্ছে দন্ত একটা ওয়ার্ড হচ্ছে দন্ত তার সাথে আবার কি যুক্ত ব, ঠিক আছে। সো দেখো কোথায় আর কোথায় যুক্ত ব হবে, এটা নিয়ে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই, যে আসলে কোথায় কোনটা সঠিক হবে, ঠিক আছে। সো দেখো আজকের এই নিয়মটা জানার পরে আর কখনোই তোমার কোনোদিনও ভুল হবে না, যে এটা কোথায় কোনটা ব্যবহার করতে হয়, কখনোই কিন্তু ভুল হবে না। কারণ দেখো যেটা শুধুমাত্র সিঙ্গেল দন্ত এটা হচ্ছে, এটা বোঝাবে তখন সহ অর্থে যখন প্রকাশ পাবে, সহ, ঠিক আছে, সহ। আচ্ছা, সো
মনে করো কোনো কিছু সহ বা থাকা অর্থে, মানে কোনো কিছু আছে, ঠিক আছে, কোনো কিছু আছে এই অর্থে, সহ বা থাকা অর্থে, সহ বা থাকা অর্থে। এবং এই যে দন্ত স এবং যুক্ত ব, এই ওয়ার্ডটা তোমার এই ওয়ার্ড এটা ইউজ হবে, এটা ইউজ হবে, এই শব্দটা ইউজ হবে হচ্ছে নিজের ক্ষেত্রে, নিজের কোনো কিছু বোঝাতে। স নিজ, মনে করো আমার, ঠিক আছে, ওকে, স্বজন, ঠিক আছে, আমরা বলি না স্বজন, আচ্ছা তাহলে নিজের ক্ষেত্রে, তাহলে এটা কি হবে, নিজের ক্ষেত্রে স্বজন। স্বজন মানে কি আমার আপনজন যারা, তারাই, ঠিক আছে, সো স্বজন, এটা কিন্তু আমরা দন্ত শয় বয় দিয়ে লিখি। আচ্ছা নিজের বলতে, নিজের বলতে, এই দুইটা লাইনকে বুঝতে পারছো তোমরা সবাই? জানাও তো আমাকে। ওকে, সামনে পরীক্ষা, কি করব সামনে পরীক্ষা, তার জন্য আমাদের নেক্সট জেনে শেখার নতুন দিগন্তে বেশি বেশি ক্লাস করবে এবং বেশি বেশি পড়াশোনা করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই হবে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। আচ্ছা ওকে, সো দেখো, তাহলে কিন্তু আমরা এখানে দুইটা জাস্ট কথা বললাম। ওকে, এখন দেখো আমরা যদি একটু এক্সাম্পল দিই, মনে করো আমি আমি ওয়ার্ড লিখলাম যে স্বার্থ, স্বার্থ। আচ্ছা এখন দেখো তো, আমি বললাম যে এখানে তোমার স্বার্থ জড়িত, ঠিক আছে, এখানে তোমার স্বার্থ জড়িত, সো দেখো স্বার্থ ওয়ার্ডটা দন্ত শয় বয় দিয়ে। আচ্ছা তোমার স্বার্থ জড়িত মানে কি তোমার নিজের স্বার্থ জড়িত, ঠিক আছে, সো এই যে বিষয়টা নিজের বলতে কিন্তু স্বার্থ বোঝাচ্ছে, ঠিক আছে, সো এটা কি নিজের। আচ্ছা ওকে, এরপর আমি মনে করো বললাম যে সার্থকতা, স্বার্থ কথা। সো দেখো এখানে কিন্তু আমি ব দিইনি, যুক্ত করিনি, যুক্ত করিনি, আমি বলছি কি সার্থকতা। আচ্ছা এখন দেখো এই যে সার্থকতা, আমি ধরো বললাম আমাদের যে 24-এ হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে, আমি বললাম যে আমাদের গণ অভ্যুত্থান সফল হয়নি, বা আমাদের গণ অভ্যুত্থান সফল হয়েছে বা সার্থক হয়েছে, আমাদের গণ অভ্যুত্থান কি হয়েছে, সার্থক হয়েছে। সো এই ক্ষেত্রে যদি আমি বলি সার্থক হয়েছে, আমাদের গণ অভ্যুত্থান সার্থক হয়েছে। এখন দেখো আমি বললাম যে সার্থক হয়েছে, এখানে কিন্তু আমি ব যুক্ত করিনি, ঠিক আছে, আমাদের গণ অভ্যুত্থান সার্থক হয়েছে। আচ্ছা আমাদের গণ অভ্যুত্থান সার্থক হয়েছে। আচ্ছা এখানে কি আমার নিজের স্বার্থ জড়িত বা তোমার নিজের স্বার্থ জড়িত? এখানে কিন্তু কারোর ব্যক্তিগত কারোর স্বার্থ জড়িত না, এখানে কিন্তু সবার, অর্থাৎ বাঙালি জাতির পুরো এখানে স্বার্থ জড়িত, ঠিক আছে, সো এটা কিন্তু কি হবে, ব যুক্ত হবে না। ওকে, আচ্ছা এতটুকু কি বুঝছো তোমরা সবাই? আচ্ছা এখন দেখো আমি কিছু কমন এক্সাম্পল দিই, কিছু কমন দেখো এক্সাম্পল দিই, কমন কিছু এক্সাম্পল। যে আমি বললাম আপনি সপরিবারে আমন্ত্রিত, ঠিক আছে, এমন এমন পরীক্ষায় এমন আসে যে আপনি আপনি সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে আমন্ত্রিত। আচ্ছা আমন্ত্রণ মানে কি, দাওয়াত, তাই তো, দাওয়াত। সো এই যে আমি বললাম আমন্ত্রিত, আচ্ছা আপনি সপরিবারে আমন্ত্রিত। এখন দেখো তো এখানে দন্ত স ব দেওয়া আছে, দন্ত স যুক্ত ব দেওয়া আছে, তাই তো, এই যে এখানে সপরিবার বলতে কি নিজের পরিবার, তাহলে স মানে কি নিজের, আর পরিবার মানে কি নিজের পরিবার, নিজের পরিবার বোঝাচ্ছে না? আচ্ছা তাহলে দেখো তো এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে আপনি নিজের পরিবারে আমন্ত্রিত। আচ্ছা আসলে কি তাই? আসলে কি আমি এই সপরিবারে আমন্ত্রিত বলতে কি আমি এটা বুঝাইছি যে আপনি নিজের পরিবারে আমন্ত্রিত বা নিজের পরিবারে আপনি দাওয়াত খাবেন? এটা কিন্তু আমি বুঝাইনি, ঠিক আছে, আমি জাস্ট বুঝাতে চাইছি আপনি পরিবার সহ আমন্ত্রিত, আপনি কি পরিবার সহ আমার এখানে এসে কি করবেন, দাওয়াত খাবেন, আপনি কি করবেন, পরিবার সহ আমার এখানে এসে দাওয়াত খাবেন। তাহলে দেখো এই যে পরিবার সহ এখানে এসে দাওয়াত খাবে, তাহলে আমরা কি বললাম, সহ, সহ বলতে কি, দেখো আমরা কিন্তু এর আগের এখানেই বলছি যে সহ, সহ থাকলে আমাদের কি হবে, শুধুমাত্র দন্ত স হবে, সহ থাকলে কি হবে, শুধুমাত্র সিঙ্গেল দন্ত স হবে, ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু এখানে দন্ত স বয়, দন্ত স ব ব্যবহার করতে পারবো না। সো আমরা যদি জাস্ট এটা কারেকশন করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড মানে বাক্যটা শুদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, আপনি সপরিবার আমন্ত্রিত, মানে আপনার পরিবার সহ আপনি কি আমাদের এখানে আমন্ত্রিত, সপরিবার আমন্ত্রিত। বোঝা গেছে? কথাটা কি বুঝতে পারছো, উদাহরণটা বুঝতে পারছো? আচ্ছা সবাই কমেন্ট করো, আচ্ছা এটা বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই জানাও।
আচ্ছা, ওকে, সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দাও এবং দেখো, মানে খুবই আমরা কিন্তু ক্লাসের একদম মধ্যে আছি এবং খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা ক্লাসটা বুঝাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, একইভাবে দেখো আমি যদি বলি তিনি সপরিবারে ঢাকা থাকেন, ঠিক আছে, তিনি সপরিবারে ঢাকা থাকেন। তো দেখো আমি বললাম তিনি সপরিবারে ঢাকা থাকেন। আচ্ছা, সপরিবারে ঢাকা থাকেন। আচ্ছা, এখন দেখো একই কথা কিন্তু সপরিবারে ঢাকা থাকেন। আচ্ছা, তো দেখো যখন আমি বললাম সপরিবারে ঢাকা থাকেন, আচ্ছা নিজের পরিবারে ঢাকা থাকেন, তাহলে এখানে কথাটা কি বোঝাচ্ছে যে তিনি নিজের পরিবারে ঢাকা থাকেন। আসলে কি তিনি নিজের পরিবারে ঢাকা থাকেন এটা বুঝাতে চাইছে, নাকি বুঝাতে চাইছে সে পরিবার সহ ঢাকা থাকে, সে পরিবার সহ কি করে ঢাকা থাকে? তাহলে দেখো এই যে পরিবার সহ, তাহলে সহ অর্থ বোঝাতে গেলে কি কিন্তু এই ব আর থাকবে না, তাহলে এটা কি হয়ে যাবে তিনি তিনি সপরিবারে ঢাকা থাকেন, ঠিক আছে, সপরিবারে ঢাকা থাকেন, সপরিবারে ঢাকা থাকেন। ওকে, একইভাবে আমরা যদি বলি সস্ত্রীক, আচ্ছা তিনি সস্ত্রীক এখানে এসেছিলেন। আচ্ছা, সস্ত্রীক বলতে, আচ্ছা দেখো, আচ্ছা সস্ত্রীক বানানটা যদি আমরা লিখি এখানে দেখো তো, আচ্ছা দেখো আমরা বললাম যে সস্ত্রীক, এখন স্ত্রী সহ, ঠিক আছে, আমি বললাম যে তিনি সস্ত্রীক উপস্থিত, তিনি সস্ত্রীক উপস্থিত, তিনি স্ত্রী সহ উপস্থিত, এটা আমরা কিন্তু বুঝাতে চাচ্ছি যে কি তিনি, আমরা দেখো এখানে কি বলছে যে স্ত্রী, নিজের স্ত্রী, তিনি নিজের স্ত্রী উপস্থিত, তাহলে দেখো এই এরকম যদি ওয়ার্ডটা, এরকম যদি লাইনটা হয় তিনি স্ত্রীক উপস্থিত, উপস্থিত। আচ্ছা, তাহলে দেখো আমার এই এই বাক্যটার অর্থ কি দাঁড়ায়, তিনি নিজের স্ত্রী উপস্থিত। আসলে কিন্তু আমরা এটা বুঝাতে চাইনি, আমরা বুঝাতে চাচ্ছি কি তিনি স্ত্রী সহ উপস্থিত, তিনি স্ত্রী সহ কি আমাদের এখানে উপস্থিত। তার মানে সহ বলতে কিন্তু এই দন্তস ব আর থাকবে না, তাহলে কি হবে তিনি সস্ত্রীক, সস্ত্রীক উপস্থিত, ঠিক আছে, অর্থাৎ তিনি স্ত্রী সহ এখানে কি উপস্থিত। ওকে, সো বুঝতে পারছো আনিকা রানী সপরিবারে, হ্যাঁ আপু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো, যখন আমি হচ্ছে প্রশ্ন করতেছি তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো। আচ্ছা, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো আমাদের ক্লাসে। দেখো আমরা কিন্তু কয়েকটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা সবগুলা কিন্তু কনফিউশন ক্লিয়ার করলাম। এবং দেখো এই যে তিনি সপরিবারে ঢাকা থাকেন, আমরা যে উদাহরণটা দিলাম তিনি সপরিবারে ঢাকা থাকেন, এটা কিন্তু বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন। তাহলে দেখছো যে বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন এখানে অলরেডি কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেলেছি। এবং শুধু এটা বরিশাল বোর্ড না, তুমি 23 মানে 24-এর প্রশ্ন দেখো, 23-এর প্রশ্ন দেখো, প্রশ্ন দেখলে তুমি দেখবা মিনিমাম 2-3টা বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? ওকে, সো ওকে, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আপু এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, এরপর আমরা আর দুইটা বেসিক পার্থক্য শিখবো, একদম দুইটা হচ্ছে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে স্বাক্ষর, স্বাক্ষরের দুইটা বানান আছে তাই তো, স্বাক্ষর, দেখো দন্ত শয় বয় আকার, খুবই ঝামেলায় পড়ি আমরা আসলে কোনটা লিখবো, ঠিক আছে, স্বাক্ষর, সাক্ষরতা, আচ্ছা ওকে, সো স্বাক্ষর, দুইটাই স্বাক্ষর। আপু ক্লাস কয়টায় শুরু হয় আনিকা রানী? আমাদের ক্লাস শুরু হয় হচ্ছে 6টা 15-তে, প্রতিদিন 6টা 15-তে আমাদের ক্লাস শুরু হয়, ঠিক আছে? ওকে, আপু এটা বুঝেছি, অন্য শব্দে বুঝান, আচ্ছা ঠিক আছে। সো দেখো এখন আমরা আরেকটা বিষয় বুঝবো, সেটা হচ্ছে কি স্বাক্ষর। আচ্ছা, সো দেখো যখন এই যে ব বাদ দিয়ে, সো ব বাদ দিয়ে, ব বাদ দিয়ে আমরা কি বললাম, স মানে কি, স বলতে কি নিজের, তাই তো? তাহলে এখন দেখো এখানে এসে একটু, এখানে এসে কি হচ্ছে একটু কিন্তু স বলতে দেখো এখানে এসে কি বলছে যে এই যে স্বাক্ষর, এই যে স্বাক্ষর এটা বলতে কিন্তু নিজের, সব স বলতে কি আমরা দেখাইছি না নিজের, তাহলে এখানে কি হবে নিজের যে সাইন আমরা ব্যবহার করি,
বা নিজের সিগনেচার, ঠিক এটাই কিন্তু হচ্ছে এই যে স্বাক্ষর, ঠিক আছে, সিগনেচার, এটা হচ্ছে এই স্বাক্ষর, ঠিক আছে, অর্থাৎ আমি স্বাক্ষর করেছি মানে আমি সেখানে সম্মতি দিয়েছি বা আমি সিগনেচার করেছি, এটা হচ্ছে ওই স্বাক্ষর, ঠিক আছে। এবং যদি এরকম ওয়ার্ড থাকে যে স্বাক্ষর এখানে ব নাই, তাহলে বোঝাবে যে অক্ষর জ্ঞান, ঠিক আছে, স মানে থাকা এবং খর অর্থাৎ অক্ষর জ্ঞান আছে যার, এরকম বুঝায় স্বাক্ষর, ঠিক আছে। সো যার অক্ষর জ্ঞান আছে, স্বাক্ষর বলতে কি বুঝাচ্ছে, যার অক্ষর জ্ঞান আছে, অর্থাৎ যে কি করতে পারে, পড়তে পারে, ঠিক আছে, বা লিখতে পারে, যার অক্ষর জ্ঞান আছে, যার অক্ষর জ্ঞান আছে। ওকে, সো দেখো যার অক্ষর জ্ঞান আছে তাকে কি বলা হচ্ছে, স্বাক্ষর। আচ্ছা, আমরা কথায় কথায় বলি কিন্তু যে বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার বেশি, আমি বললাম যে বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার বেশি, তাহলে দেখো তাহলে দেখো কি বলছে যে কোন জেলায় সাক্ষরতার হার বেশি। এখন আমরা লিখতে গিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে এই সাক্ষরতা নাকি এই সাক্ষরতা, ঠিক আছে। সো দেখো বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার বেশি। আচ্ছা, সবাই আমাকে বলো তো বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার বেশি, কমেন্টে জানাও। বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার বেশি। সো এখানে কিন্তু সাক্ষরতা বানানে ব যুক্ত হবে না, ওকে, সাক্ষরতার হার বেশি, এখানে কিন্তু কি হবে না, ব যুক্ত হবে না, ওকে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি এই পর্যন্ত, ওকে। ওকে, এরপর দেখো নেক্সট দেখো আমরা হচ্ছে আমাদের হচ্ছে নিয়ম 4-এ চলে যাব, ঠিক আছে, অলরেডি আমরা নিয়ম 4-এ চলে যাব। আচ্ছা, নিয়ম 4-এ চলে যাব, নিয়ম 4-এ, ঠিক আছে। ওকে, সো তোমরা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট যুক্ত হয়েছিলা প্রথমে আমাদের সাথে, এখন অলরেডি আরো কিছু স্টুডেন্ট দেখতেছি আমরা কমে গেছে, কিন্তু তুমি দেখো তোমাকে কিন্তু একটা পড়াশোনায় কনসিস্টেন্সি, মানে পড়াশোনাটা সুন্দর মতো করার জন্য, একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু কনসিস্টেন্সি, স্বচ্ছতা থাকা অনেক বেশি প্রয়োজন, বা মনোযোগ থাকাটা অনেক বেশি প্রয়োজন। সো তোমরা এখানে দেখতেছি যে অনেকেই বিভিন্ন ধরনের মানে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এগুলো কিন্তু উচিত না। তোমাদের কি করতে হবে, গঠনমূলক কমেন্ট করা উচিত, অর্থাৎ ক্লাস রিলেটেড কমেন্ট করবা, ঠিক আছে, ক্লাস রিলেটেড কমেন্ট করবা, এবং তুমি যেন উপকৃত হতে পারো এই ক্লাস থেকে, এবং তোমার অন্যান্য বন্ধু বান্ধব যেন উপকৃত হতে পারে, এটাই হচ্ছে তোমার কিন্তু মেইন কাজ। সো তোমরা নিজেরা ক্লাস করার পাশাপাশি আমাদের ক্লাসটা শেয়ার করো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে যারা এই মানে অনেকে বলে না যে দেখ না আমি হচ্ছে টেন্স ভালো বুঝি না, বা আমি হচ্ছে কারেকশন ভালো বুঝি না, ঠিক আছে। সো ইংরেজিতে যেটা কারেকশন সেটাই কিন্তু বাংলায় শুদ্ধিকরণ, ঠিক আছে। সো এই যে বাংলা গ্রামার নিয়ে একটা মানুষের অনেক ভয় থাকে মনের মধ্যে, আমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে কিন্তু এই ভয় থেকে তোমরা বের হয়ে আসতে পারো, ঠিক আছে। সো বেশি বেশি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আচ্ছা, বেশি বেশি মেনশন করো এবং আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করো, ঠিক আছে। ওকে, সো এখন দেখো আমরা আমাদের নিয়ম 4-এ চলে যাব, নিয়ম 4, এবং এই 4 নাম্বার নিয়ম থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই নিয়ম 4 থেকে, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা কি করতে পারি, অনেকগুলো স্টার অর্থাৎ 5 স্টার যদি দেওয়া হয় তাও কিন্তু কম হয়ে যাবে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে পরীক্ষায়, ঠিক আছে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং এটার নাম হচ্ছে বাহুল্য দোষ। ম্যাক্সিমাম তুমি 8টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্নই বাহুল্য দোষ দিয়ে কিন্তু প্রশ্নটা করে, ঠিক আছে। সো দেখো এটা কি হবে, বাহুল্য দোষ, অর্থাৎ তোমাকে বাহুল্য দোষ খুঁজে বের করতে হবে। এখন এই বাহুল্য দোষ বলতে আসলে কি বুঝাই, ঠিক আছে। দেখো বাহুল্য দোষ বলতে বোঝাবে যে একই কথা বারবার ব্যবহৃত হচ্ছে, এক কথা বারবার বলতেছে, বা একবারের বেশি বুঝাচ্ছে, ঠিক আছে, একবারের বেশি বুঝাচ্ছে। আচ্ছা, তানজি জামান লিখছে শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এগুলা ফ্রি ক্লাস, আমাদের হচ্ছে এগুলা প্রত্যেকদিনই ফ্রি ক্লাস হয়, সো এগুলা ফ্রি ক্লাস, আপনারা চাইলে প্রতিদিনই অ্যাটেন্ড করতে পারেন, প্রতিদিনই কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের ক্লাসগুলো করলে। ওকে,
এখন দেখো তাহলে বাহুল্য দোষ বলতে কি বোঝাচ্ছে, যে একই কথা একের অধিকবার ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা, সো কিন্তু আসলে বিষয়টা কেমন হওয়া উচিত, একটা বাক্যে বা একটা কথা কিন্তু একবারই বহুবচন ব্যবহৃত হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, যদি একবারের বেশি বহুবচন হয় তাহলে বাহুল্য দোষ কিভাবে কিভাবে হবে দেখো, যদি একবারের বেশি বহুবচন হয়, একবারের বেশি বহুবচন ব্যবহৃত হয়, একবারের বেশি বহুবচন ব্যবহৃত হয়, বহু বচন ব্যবহৃত ব্যবহৃত হয়। সো আচ্ছা, কিভাবে একবারের বেশি বহুবচন হয় এটা হচ্ছে আমরা এখন দেখবো এক্সাম্পলের মাধ্যমে। দেখো এরকম বিভিন্ন কথা থাকে যে সব আলেমগণ উপস্থিত, ঠিক আছে, এরকম উদাহরণ থাকে না যে সব আলেমগণ উপস্থিত, সব আলেমগণ, আলেমগণ উপস্থিত। আচ্ছা, এখন দেখো যখন আমরা এক বচন থেকে বহু বচন করি তখন কিন্তু আমরা কোথায় গণ, কোথায় হচ্ছে তোমার অন্যান্য নির্দেশক ব্যবহার করব, সেগুলো কিন্তু আমরা সেখানে করি, ঠিক আছে। কোথায় মণ্ডলী, কোথায় বৃন্দ, ঠিক আছে, কোথায় রাস, সব কিন্তু ওখানে হচ্ছে আমরা বহু বচনে কিন্তু করি। ওকে, সো এখানে দেখো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে সব, সব মানে বলতে কি, সব আলেম মানে সবাই আলেম কি হয়েছে, উপস্থিত হয়েছে। আচ্ছা, এখন সব আলেম মানে সবাই আলেম। আচ্ছা, আবার বলছে আলেমগণ মানে আলেম যারা আছে তারা সবাই। তাহলে দেখো দুইটা কথা, সব বলতেও কিন্তু যেটা গণ, সব বলতেও যা বোঝাচ্ছে, গণ বলতেও কিন্তু তাই যাচ্ছে। তার মানে এটা কিন্তু একই কথা দুইবার বোঝালো, কিন্তু আসলে কি একটা কথা, মানে আলেমগণকে তুমি দুইবার বহুবচন করার কোনো প্রয়োজন আছে বাক্যে? কোনো প্রয়োজন কিন্তু নাই, ঠিক আছে। সো দেখো এই যখন আমরা এই ধরনের প্রবলেম ফেস করব, এটার মধ্যে থেকে যে কোনো একটা বহুবচন যদি আমরা বাদ দিয়ে দিই বা যে কোনো একটা অপপ্রয়োগ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাক্যটা শুদ্ধ হয়ে যাবে, বুঝা গেছে। আচ্ছা, ওকে, সো এখন দেখো আমরা যদি আমি যে কোনো একটা বাদ দিব, তাহলে আমি যদি বলি সব আলেম উপস্থিত, সব আলেম উপস্থিত, সব আলেম উপস্থিত, এটা কিন্তু আমার সঠিক একটা বাক্য, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আচ্ছা আমি বললাম আমি যদি সব কথাটা বাদ দিই, আলেমগণ উপস্থিত, তাহলেও কিন্তু সেটা সঠিক, তাহলেও কিন্তু সেটা সঠিক। সব আলেম উপস্থিত বা আলেমগণ উপস্থিত, যে কোনো একটা বহুবচন কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, বোঝা গেছে। ওকে, আচ্ছা, বন্নি একটা লিখছে শুধু আলেম, শুধু আলেম হবে, গণ হবে না। ওকে, ঠিক আছে, শুধু আলেমগণ হবে, সব হবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি সব বাদ, তুমি যদি মনে করো সব বাদ দিবা সেটাও রাইট, তুমি যদি মনে করো গণ বাদ দিবা সেটাও কিন্তু রাইট। ওকে, সো দেখো আমরা কিন্তু এটা কি লিখতে পারি, যে এটা কিন্তু আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি যে আলেমগণ উপস্থিত, আলেমগণ উপস্থিত। আচ্ছা, একইভাবে একই উদাহরণ যদি আমরা আরেকটা দিই যে সব ছাত্ররা উপস্থিত, আলেমগণ উপস্থিত। আচ্ছা, একই উদাহরণ মনে করো আরেকটা, যে সব ছাত্ররা উপস্থিত, সব, আচ্ছা দেখো এখানে সব ছাত্র মনে মানে টোটাল যে ছাত্র, মনে করো আমার যদি 50 জন ছাত্র হয় তাহলে কিন্তু তাদেরই বোঝাচ্ছে, সব ছাত্ররা উপস্থিত। সো একই কথা দেখো রা, অর্থাৎ রা যখন যুক্ত হয়েছে তখন কিন্তু ছাত্রের বহুবচন অলরেডি ব্যবহার হয়ে গেছে, সেখানে কিন্তু আর সব ব্যবহার করার প্রয়োজন নাই। সো এটাও কি হবে, ছাত্ররা উপস্থিত অথবা সব ছাত্র উপস্থিত। ওকে, সো এটা কি হবে, যে ছাত্ররা উপস্থিত, ছাত্ররা উপস্থিত, এটা যদি লিখো তুমি এটাও কিন্তু কারেক্ট। আর তুমি যদি লিখো যে সব ছাত্র উপস্থিত তাহলেও কিন্তু কারেক্ট। ওকে, 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 সো একই কথা কিন্তু আমরা দেখলাম, এবং এটা এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসছে, আমরা বোর্ড প্রশ্ন সলভ করার সময় দেখবো, ঠিক আছে। আচ্ছা, বোর্ড প্রশ্ন সলভ করার সময় দেখবো। আচ্ছা চলো তো দেখে আসি আমরা একটু বোর্ড প্রশ্নের মধ্যে আসলে কি কি আছে, আমরা যা পড়াচ্ছি এগুলো আছে কিনা একটু দেখে আসি, চলো। ওকে, সো দেখো যে এই দেখো কথায় কথায় বলতে বলতেই সামনে চলে আসছে যে সব ছাত্রেরা উপস্থিত আছে, সব ছাত্রেরা উপস্থিত আছে, মাত্রই কিন্তু বললাম। তাহলে দেখো এটা ঢাকা বোর্ড, ঠিক আছে, ঢাকা বোর্ডের কিন্তু প্রশ্ন, দেখো ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন, ঠিক আছে, ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন কি আছে, সব ছাত্রের উপস্থিত, তাহলে কি হবে, ছাত্ররা উপস্থিত আছে, ছাত্ররা উপস্থিত আছে। বোঝা গেছে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা
বা সব ছাত্র উপস্থিত। আচ্ছা, অনিকা রানী কমেন্ট করছো সব ছাত্র উপস্থিত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আমরা একটু আগে পড়লাম তিনি সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত, তাহলে কিন্তু আমরা দেখছি যে কি সপরিবার, নিজের পরিবারে না, কিন্তু কি হবে পরিবার সহ, তাহলে কি হবে এখানে জাস্ট তিনি সপরিবার, সপরিবার কথাটা কেমন চলে আসবে, সপরিবার, সপরিবার, পরিবার। ঠিক আছে, সো দেখো একই কিন্তু কথা আসতেছে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যদি বোর্ড প্রশ্ন একটু আরেকটু সলভ করে, দেখো আমিনা বুদ্ধিমান মেয়ে। এখন আমিনা, আমিনা একটা নাম, ঠিক আছে, এবং আমিনা একটা নাম এবং সে একটা মেয়ে, ঠিক আছে, সে একজন মেয়ে। এখন একজন মেয়ের ক্ষেত্রে দেখো এখানে লিঙ্গ, এখানে কিন্তু আমরা 10 নম্বর নিয়মের মধ্যে পড়বো, ঠিক আছে। সো দেখো এখানে কিন্তু লিঙ্গ ভেদে বুঝাচ্ছে, লিঙ্গ ভেদ অর্থাৎ স্ত্রীবাচক পুরুষবাচক যে আমরা লিঙ্গান্তর করে থাকি সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তাহলে আচ্ছা বলতো মেয়েরা বুদ্ধিমান হয় নাকি বুদ্ধিমতী হয়? আচ্ছা ওকে, সো তোমরা এটা দেখো এখানে আছে আমিনা বুদ্ধিমান মেয়ে, এটা আমাকে আচ্ছা প্রশ্ন করছো যে আপু আমাদের প্রশ্ন করেন আমরা উত্তর দিব। ওকে বন্নি, তাহলে তোমরা এটার উত্তর দাও, আমিনা বুদ্ধিমান মেয়ে এটা সঠিক বাক্য, মানে সঠিক বাক্য কি হবে? আমিনা বুদ্ধিমান মেয়ে এটা সঠিক বাক্য কি হবে? সবাই আমাকে কমেন্টে লিখে জানাও। আমিনা বুদ্ধিমান মেয়ে, আমিনা বুদ্ধিমান মেয়ে এটার সঠিক অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও। বুদ্ধিমতী, তানজিয়া জামান সবার আগে কমেন্ট করছে বুদ্ধিমতী মেয়ে। ওকে, সো ভেরি গুড, আমিনা কি হবে বুদ্ধিমতী মেয়ে। তাহলে দেখছো আমরা কিন্তু অলরেডি প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি যে আসলে আমাদের কি হবে। ঠিক আছে, আচ্ছা বলছে সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে, সাক্ষী দিয়েছে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু এই প্রশ্নটা সলভ করে আমাকে দেখাও তো, যে সে এই মোকদ্দমায়, মোকদ্দমা মানে কি মামলা মোকদ্দমা, ঠিক আছে, যে মানে কোনো জমি টমি নিয়ে ঝামেলা হইলে দেখো না এই যে কি করে একজন আরেকজনকে তোমার হচ্ছে মামলা মামলা দেয়, ঠিক আছে। সো এই যে এই মামলা মোকদ্দমা এখানে, সো এখানে মামলাও থাকতে পারে মোকদ্দমাও থাকতে পারে, এখানে আছে কি মোকদ্দমা। সো সে এই মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, এটার এটার কারেকশন কি হবে সবাই আমাকে জানাও তো। আচ্ছা এটার কারেকশন কি হবে? সে এই মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, এটার কারেকশন কি হবে সবাই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা দেখি, ওকে আচ্ছা ঠিক আছে, মাওয়া জান্নাতুল মাওয়া আনিকা রানী, ওকে সবার, ওকে তোমাদের সবার প্রশ্ন সবার আনসার ঠিক আছে বুদ্ধিমতী। এখন তোমরা এই যে 4 নাম্বার যে প্রশ্ন আমরা দিলাম ঢাকা বোর্ড 4 নাম্বার প্রশ্ন, এটা আমাকে জানাও কমেন্টে। সো ওকে তোমরা এটা আমাকে কমেন্টে লিখে লিখো, আমরা তার মধ্যে আমরা আরো কিছু নিয়ম দেখে আসি, ঠিক আছে। আচ্ছা সো দেখো আমরা যখন, আমরা কোথায় ছিলাম, আমরা আমাদের 4 নাম্বার নিয়মের মধ্যে ছিলাম, তাই তো, বাহুল্য দোষ, বাহুল্য দোষে ছিলাম আমরা। ওকে, তো দেখো এই যে বাহুল্য দোষ, এটার মধ্যে বিভিন্ন টপিক আসে, বিভিন্ন টপিক আসে। যেমন আমি মনে করো বললাম যে অশ্রু জলে বুক ভেসে গেল, হ্যাঁ, তার অশ্রু জলে বুক ভেসে গেল। আচ্ছা মনে করো কেউ একজন মারা গেছে, কেউ একজন মারা গেছে, সে অনেক কান্নাকাটি করতেছে, সো আমি এই এই বাক্যটাকে প্রকাশ করতে গিয়ে আমি বললাম তার অশ্রু জলে বুক ভেসে গেল, তার অশ্রু জলে, অশ্রু জলে বুক ভেসে গেল। সো দেখো তো এখানে একটা সুন্দর একটা কিন্তু এক্সাম্পল আমরা দিয়েছি। আচ্ছা সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে, আনিকা রানী, ইয়েস ভেরি গুড, ভেরি গুড, এভাবেই অ্যান্সার করো। আচ্ছা যারা রেসপন্স করবে আমরা কিন্তু বুঝবো তারা অনেক বেশি অনেক ভালো স্টুডেন্ট এবং তারা প্রত্যেকটা ক্লাসে মনোযোগী, ঠিক আছে। ওকে সো আচ্ছা আচ্ছা তো তোমরা হচ্ছে পড়াশোনায় অনেক ভালো বুঝতেই পারতেছি। আচ্ছা তো পাশাপাশি তোমরা হচ্ছে নিজেরা উপকৃত হওয়ার পাশাপাশি তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করো বেশি বেশি করে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও, মেনশন করো, তারাও যেন বেনিফিটেড হতে পারে আমাদের এই কোচিং থেকে, তারাও যেন ফ্রি ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হতে পারে। সো বেশি বেশি করে, বেশি বেশি করে আমাদের ক্লাসটা তোমরা শেয়ার করো। আচ্ছা সে এই মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে, ইয়েস ভেরি গুড। আচ্ছা আনিকা রানী, ওকে সো এখন দেখো বলছে যে তার অশ্রু জলে বুক ভেসে গেল,
ঠিক আছে। এখন দেখো এই অশ্রু, অশ্রু বলতে আমরা কি বুঝি? অশ্রু বলতে কিন্তু চোখের জল। অশ্রু বলতে আমরা কি বুঝি? চোখের জল। অশ্রু মানে কি? চোখের জল। আচ্ছা, তাহলে তার চোখের জল আবার জলে, তাহলে জল কথাটা ডাবল হয়ে যাচ্ছে না? দেখো তো, তার চোখের জল আবার জলে বুক ভেসে গেল, তাহলে জল কথাটা কি দুইবার হবে? একটা বাক্যে কি কখনো দুইবার বহুবচন হবে? হবে না, ঠিক আছে। সো দেখো, এটা কিন্তু এখানে ভুল এবং বাহুল্য দোষ, অর্থাৎ একের অধিক কি হয়েছে? বহুবচন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ওকে, সো দেখো আমাকে কিন্তু যে কোনো একটা এখান থেকে বাদ দিতে হবে, যে কোনো একটা এখান থেকে বাদ দিতে হবে। যদি বাহুল্য দোষ থাকে তাহলে কি করতে হবে? যে কোনো একটা বাদ দিতে হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে তার অশ্রুতে বুক ভেসে গেল, ঠিক আছে। অশ্রুতে, অশ্রুতে বুক ভেসে গেল। বা আমি এভাবে লিখতে পারি তার চোখের জলে বুক ভেসে গেল, তার চোখের জলে বুক ভেসে গেল। দুইটাই কিন্তু রাইট, বোঝা গেছে? আচ্ছা, ওকে। সো এইভাবে বুঝলে তো, জাস্ট আমরা বাহুল্য দোষের মধ্যে আরেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে। এরপর দেখো, আমরা যদি বলি, অনেক সময় আমরা ইউজ করি এরকম যে কেবলমাত্র, কেবলমাত্র, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমরা এরকম ইউজ করি কেবলমাত্র, ঠিক আছে। সো কেবলমাত্র যদি আমরা বলি যে কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না, মনে করেন আমি তোমাকে বললাম যে কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না। দেখো তাহলে এক্সাম্পলটা হচ্ছে কি, কেবল মাত্র, কেবল মাত্র গায়ের জোরে, গায়ের জোরে সব কাজ হয় না। আচ্ছা, এখন তোমাদের মনে রাখতে হবে যে এই যে কেবল, এই কেবল যে অর্থ প্রকাশ করে, এই মাত্র সেই একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ কেবল মানেই হচ্ছে কি? মাত্র, ঠিক আছে। কেবল মানে কি? মাত্র। আচ্ছা, সো দেখো, এবং মাত্র মানেই হচ্ছে কি? কেবল। তার মানে তোমাকে যে কোনো একটা ইউজ করতে হবে। সো দেখো, তুমি যদি বলো মাত্র গায়ের জোরে সব কাজ হয় না, এটা কিন্তু একটু কেমন একটা দেখা যায়। এবং স্ট্যান্ডার্ড যেটা রূপ হয় সেটা হচ্ছে কি? কেবল গায়ের জোরে সব কাজ হয় না। সো আমরা কিন্তু এখান থেকে মাত্র কথাটা বাদ দেব, ঠিক আছে। কেবল গায়ের জোরে সব কাজ হয় না। ওকে, আচ্ছা, ঠিক আছে। তোমরা অনেক সুন্দর রেসপন্স করতেছো সবাই। আচ্ছা, সবাই কমেন্ট করতে থাকো এভাবে, সবাই এভাবে কমেন্ট করতে থাকো। আচ্ছা, অনেক সুন্দর। আচ্ছা, আচ্ছা, আবার আমরা শুধু এই যে কেবল মাত্র বলি এরকম না, আবার বলি শুধুমাত্র, শুধুমাত্র গায়ের জোরে সব কাজ হয় না। সো এই যে শুধু আবার মাত্র, তার মানে শুধুও যা মাত্রও তাই, তাহলে কিন্তু একই কথা যে শুধুমাত্র, ঠিক আছে। এটাও কিন্তু একই কথা। সো এখানেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য, শুধু মাত্র, যে কোনো শুধুমাত্র গায়ের জোরে সব কাজ হয় না, তাহলে কিন্তু আচ্ছা যে কোনো একটাই আমরা রাখতে পারি। তাহলে আমরা কি একইভাবে কিন্তু রাখতে পারি যে শুধু গায়ের জোরে সব কাজ হয় না, ঠিক আছে। সো মাত্র ওয়ার্ডটা আমরা সবসময় কি করব? বাদ দিব। তাহলে শুধু গায়ের জোরে সব কাজ হয় না। ওকে, বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সাদিয়া সুলতানা কমেন্ট করছো কেবল গায়ের জোরে সব কাজ হয় না, ঠিক আছে। চোখের পানি, সাকিব সাকিব ইসলাম, চোখের পানি হয় কিনা? আচ্ছা, হ্যাঁ, তুমি যদি লিখো অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিক আছে। ওকে, সো এরপর দেখো, আমাদের এই বাহুল্য দোষের মধ্যে আমরা আরো কয়েকটা পয়েন্ট আউট করব, আরো কয়েকটা পয়েন্ট আউট করব। সেটা হচ্ছে, দেখো আমরা কখনো কখনো এরকম একটা বাক্য ব্যবহার করে থাকি যে অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না। এরকম সাইনবোর্ডেও কিন্তু লেখা থাকে যে অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না। আচ্ছা, এই এই বাক্যটা কি সঠিক নাকি ভুল? সবাই কমেন্ট করো তো যে এটা কি সঠিক নাকি ভুল। অফিস চলাকালীন সময়ে, চলাকালীন, অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না, সময়ে হর্ন বাজাবেন না। হর্ন বাজাবেন না, ঠিক আছে। অর্থাৎ অফিস চলতেছে, অফিসের পাশ দিয়ে যখন রাস্তা আছে, ওখানে যখন গাড়ি যাচ্ছে তখন একটা নির্দেশনা দেওয়া থাকে কি, যখন অফিস আমাদের চলবে, অফিস আওয়ার চলবে, তখন কি করা যাবে না? হর্ন বাজানো যাবে না। আচ্ছা,
এখন হ্যাঁ, এখানে এমডি আরিফ কমেন্ট করছে ভুল। আচ্ছা, কেন ভুল? তাহলে দেখো কেন ভুল এটা আমরা একটু আইডেন্টিফাই করি, ঠিক আছে? সো চলা মানে অফিস চলতেছে, ঠিক আছে? এখন দেখো কালীন অর্থাৎ চলাকালীন, অর্থাৎ যখন অফিসটা চলতেছে ওই সময়টাকেই কিন্তু কালীন কথাটা দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এখানে দেখো কালীন এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু সময় বোঝাচ্ছে, অর্থাৎ অফিস চলার যে সময় সেটাই বোঝাচ্ছে। তার মানে এখানে এই কালীন দিয়ে সময় কথাটা আসতেছে, আবার কিন্তু আমাদের বাক্যের মধ্যে সময় কথাটা আছে। সো এখানে দেখো সময় কিন্তু ডাবল হয়ে গেছে। সো একের অধিক যদি কোনো কিছু ব্যবহার হয় আমরা কিন্তু সেটাই আগেই বলছি কি বাহুল্য দোষ। তাহলে কিন্তু দেখো এখানে কি হচ্ছে, আমি দুইটাই কিন্তু ওয়ার্ড রাখতে পারবো না, আমাকে কি করতে হবে, যে কোনো একটা রাখতে হবে। সাদিয়া সুলতানা কমেন্ট করছে অফিস চলাকালীন হর্ন বাজাবেন না। এক্স্যাক্টলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে? সো অফিস চলাকালীন হর্ন বাজাবেন না, ঠিক আছে? বা অফিস চলার সময় হর্ন বাজাবেন না। ওকে, আচ্ছা। কমেন্ট করছে সঠিক, আসলে সঠিক না, এটা হচ্ছে একটা ভুল বাক্য এবং এটা সঠিক রূপ হচ্ছে কি অফিস চলাকালীন হর্ন বাজাবেন না, অর্থাৎ সময়ে, সময় কথাটা কিন্তু এই যে কালীনের মধ্যেই আছে। সো আমরা কিন্তু সময় কথাটা আর ব্যবহার করব না, অফিস চলাকালীন, অফিস চলাকালীন হর্ন বাজাবেন না। আচ্ছা, আমরা অনেকেই জানি এই প্রশ্ন, এগুলা মানে মুখে মুখে কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে, মুখে মুখে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আসলে কিভাবে আসে এই কথাগুলা সেগুলা কিন্তু ব্যাখ্যাও কিন্তু আজকে আমরা শিখতেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, যারা রেসপন্স করতেছে তাদের অনেক বেশি শুভকামনা। এইভাবে রেসপন্স করতে থাকো এবং এভাবেই পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে তোমার ফিউচারে ইনশাল্লাহ ভালো কোনো ইউনিভার্সিটি বা মেডিকেলে তোমরা চান্স পাও, এইটাই হচ্ছে আমরা চাই। ওকে, আচ্ছা, সো এটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, এবং একটা জিনিস দেখো, এই প্রশ্নটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন। তাহলে দেখো এই প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষায় বারবারই আসে। এটা হচ্ছে ময়মনসিংহ 2024-এর প্রশ্ন, 2024-এর প্রশ্ন। সো যখন তুমি বিগত সালের প্রশ্ন সলভ করতে যাবা তখনও কিন্তু তুমি এগুলা পাবা। ওকে, আচ্ছা, এখন দেখো আরেকটা ওয়ার্ড আমরা ফেস করি, সেটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। আরেকটা ওয়ার্ড ফেস করি, সেটা কি আইনত দণ্ডনীয় অপরাধ, তাই তো? দেখো, আচ্ছা, তাহলে আমরা কি ব্যবহার করি, আইনত, আইনত দণ্ডনীয় অপরাধ, এই কথাটা। সো এই যে আইনত দণ্ডনীয় অপরাধ এই কথাটা এখানে দেখো। আচ্ছা, বন্যি একটা বলছে আপু দোয়া রাখেন, অবশ্যই সবসময় দোয়া করি, আমার সব স্টুডেন্টদের জন্য আমি সবসময় দোয়া করি, সবার ক্যারিয়ার অনেক বেশি ব্রাইট হোক, অনেক বেশি শাইন করো তোমরা লাইফে, অনেক বেশি শাইন করো, এটাই দোয়া, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো আইনত দণ্ডনীয় অপরাধ এরকম যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা কি করতে পারবো না, দেখো আইনত দণ্ডনীয় মানে সে অপরাধ করছে বলেই শাস্তি পাচ্ছে, তাহলে সেখানে অপরাধের কথাটা কিন্তু এই দণ্ডনীয় এটার মধ্যেই আছে, মানে এটা নিষেধ, দণ্ডনীয় মানে কি নিষেধ। আচ্ছা, অপরাধ মানেও কি করা যাবে না বা নিষেধ, ঠিক আছে? সো এই যে দণ্ডনীয় বা অপরাধ, অপরাধ এটা কিন্তু যে কোনো একটা ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে, দুইটাই কিন্তু আমরা একসাথে ইউজ করতে পারবো না, দুইটাই আমরা একসাথে ইউজ করতে পারবো না। সো আমরা যদি বলি আইনত দণ্ডনীয়, আইনত দণ্ডনীয় এটাও রাইট, আমরা যদি বলি যে আইনত অপরাধ এটাও কিন্তু রাইট, তাইলে কি হবে, রাইট হবে কোনটা, আইনত দণ্ডনীয়, আইনত, আইনত দণ্ডনীয়, দণ্ডনীয়, বা এটাও যেমন রাইট, আরেকটা রাইট কি আইনত অপরাধ, অর্থাৎ এই যে দণ্ডনীয় এবং অপরাধ এই দুটো ওয়ার্ড কখনো একসাথে বসবে না, এই দুটো ওয়ার্ড কখনো একসাথে বসবে না, বোঝা গেছে? আচ্ছা, সবাই কি এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, আমার কথা কি বুঝতেছো, ক্লাস কেমন লাগতেছে তোমরা সবাই একটু কমেন্টে জানাও তো যে ক্লাস কেমন লাগতেছে, সবাই বুঝতেছো কিনা? আচ্ছা, যারা যারা আমাদের লাইভে আছো সবাই একটু আমাকে জানাও যে আমাদের ক্লাস কেমন লাগতেছে, আমার কথা তোমরা বুঝতেছো কিনা, যেভাবে আমি পড়াচ্ছি এভাবে পড়ালে তোমাদের জন্য ইফেক্টিভ হবে কিনা। ওকে, সো দেখো আমরা যদি হচ্ছে উদাহরণ দিই, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আরো বিষয়টা। আমরা কিন্তু কথায় কথায় বলে থাকি যে
ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে, কিন্তু দেখো আমরা বললাম আমাদের কথার মধ্যেই কিন্তু ভুল আছে, ঠিক আছে। সো ওখানে কি হবে, ধূমপান আইনত অপরাধ বা ধূমপান কি দণ্ডনীয় অপরাধ। ওকে, আচ্ছা, ওকে। সো আচ্ছা, জান্নাতুল মাওয়া কমেন্ট করছো ভালো, আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো। আরিফ কমেন্ট করছো, আচ্ছা, এভাবে পড়ালে অনেক ভালো হবে। রাইমা আফরোজ জিমি, আচ্ছা জি আপু, ওকে ওকে। সবাই কমেন্ট করছো, অনেক অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমরাও অনেক ভালো, অনেক সুন্দর মানে কমেন্ট করতেছো, রেসপন্স করতেছো, আমার খুবই ভালো লাগতেছে। আচ্ছা, রেসপন্স করার পাশাপাশি তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমাদের ক্লাসগুলোর ব্যাপারে জানাও তাদেরকে, তারাও যেন উৎসাহিত হয় আমাদের ক্লাসে আসার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আরেকটা বিষয়, আরেকটা বাহুল্য দোষের মধ্যেই কিন্তু এই সবগুলো কথা আসতেছে। সো বাহুল্য দোষের মধ্যে কিন্তু আমরা বলবো যে একটা উদাহরণ যদি আমি দিই এভাবে, আমি এই ঘটনা, আমি এই ঘটনা চাক্ষুষ, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আচ্ছা, চাক্ষুষ মানে হচ্ছে চোখে, চোখে দেখে, চোখে দেখা মানে সরাসরি চোখে দেখা, চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আচ্ছা, মনে করো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। এখন তুমি সেটা, যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমার চোখের সামনে হয়েছে, তুমি দেখেছো, এখন তুমি বাসায় এসেছো, এসে মনে করো তুমি হচ্ছে তোমার মায়ের কাছে গল্প করতেছো যে আম্মা হচ্ছে এরকম, আমি যখন রাস্তা দিয়ে বাসায় আসতেছিলাম তখন এরকম একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এটা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, মানে আমি এটা নিজের চোখে দেখেছি। এখন দেখো, এই যে চাক্ষুষ মানে চোখ দিয়ে সরাসরি দেখা, চোখ দিয়ে কি সরাসরি দেখা, আচ্ছা চোখ দিয়ে সরাসরি দেখা, এবং প্রত্যক্ষ মানেও কি সরাসরি দেখা। আচ্ছা, সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি, মানে ওখানে উপস্থিত থেকে, উপস্থিত থেকে সরাসরি দেখা। তাহলে দেখো এই দুইটা কথাই কিন্তু একই মিনিং, উপস্থিত থেকে দেখা, ঠিক আছে, উপস্থিত থেকে দেখা। তাহলে দেখো এই যে চাক্ষুষ এবং প্রত্যক্ষ দুইটা ওয়ার্ডে কিন্তু একই সেন্সকে বোঝাচ্ছে বা একই বিষয়কে বোঝাচ্ছে, ঠিক আছে, একই বোঝাচ্ছে, একই একই সেন্সকে বা একই কথাকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো দেখো আমরা কিন্তু দুইটা ওয়ার্ড ব্যবহার করবো, আমরা যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করবো। তাহলে আমি বলতে পারি যে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি বা আমি এই ঘটনা চাক্ষুষ দেখেছি, ঠিক আছে, মানে চোখে দেখেছি, বোঝা গেছে। আচ্ছা, প্রত্যক্ষ পর্যবেক্ষণ করলাম, আচ্ছা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করলাম, ওকে ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে তাহলে। ওকে, ঠিক আছে, রাইমা আফরোজ রিমি কমেন্ট করছো, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝতে পারছো। এবং দেখো এরপরে যদি আমি বলি, অনেক সময় আমরা এভাবে আর আবারও বলি, মনে করো আমার বাসায় একজন গেস্ট আসছে, এখন গেস্ট মনে করো চলে যাবে, তাহলে আমরা যাওয়ার সময় বলি কি পরবর্তীতে আপনি আবার আসবেন, এটা বলি নাকি আবার বলি যে পরবর্তীতে আবার আসবেন, বা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালোভাবে যান আবার আসবেন, আমরা কিন্তু এভাবে বলি যে ঠিক আছে যান আবার আসবেন, ঠিক আছে। সো দেখো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা যান আবার আসবেন এটা না বলে এভাবেও বলে ফেলি যে পরবর্তীতে আবার আসবেন। দেখো কিভাবে বলি, পরবর্তীতে আবার আসবেন, পরবর্তীতে আবার আসবেন। দেখো এই পরবর্তীতে, পরবর্তীতে মানে কি পরে, তাই না, মানে সামনে, অন্যদিন, অন্য যে কোনো দিন পরবর্তীতে আবার আসবেন। আচ্ছা, এই আবার মানে কি, দেখো আবার মানেও কি অন্যদিন, তাহলে পরবর্তীতেও যে কথা আবারও কিন্তু সেই একই কথা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু এই একই ওয়ার্ড দুইবার কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে আমাদের যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমরা কি বলবো যে আবারও আসবেন, আবারও আসবেন, ঠিক আছে, ওকে। তানজিয়া জামান আবার আসবেন, ওকে ঠিক আছে। তাহলে বোঝা গেছে যে আমাদের কোথায় কোথায় ভুল থাকে এবং কিভাবে আমরা কারেকশন করি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, ঠিক আছে, সবার কমেন্ট ঠিক আছে, ওকে। সো দেখো তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এবং আবার এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বুঝলাম, পরবর্তীতে এবং আবার এই দুইটার মধ্যে কি বুঝলাম, পার্থক্য বুঝলাম। তাহলে কি আবার আসবেন বা আপনি আবার আসবেন, ঠিক আছে, বা পরবর্তী সময়ে আবার আসবেন, ওকে ঠিক আছে, ভেরি গুড। এখন দেখো
তাহলে সাক্ষী বা সাক্ষ্য দেওয়া। তাহলে দেখো আমরা যে কথাটা এখানে আমাদের প্রশ্ন, যে আমাদের দেখো বোর্ড প্রশ্ন ছিল, ঢাকা বোর্ড, দেখো আমরা যদি যাই ঢাকা বোর্ডের মধ্যে, তাহলে এখানে কি ছিল, সে এই মামলায় সে এই মামলায় বা মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। এখন কেন এটা সাক্ষী হলো না? আচ্ছা, সাক্ষী সাক্ষী বলতে যে মনে করো ওইটা মানে বলবে ওই সম্পর্কে, তার নিজেকেই বুঝাই। সাক্ষী বলতে তার নিজেকে বুঝাই। আচ্ছা, সে কি নিজেকে দিয়েছে মোকদ্দমায়? সে কিন্তু নিজেকে দেয়নি। সে কি করছে, তার কথাটা, স্পিচটা ওখানে দিছে, ঠিক আছে? মানে সে যেটা দেখছে দেখছে সেটারই প্রমাণ দিছে। আর প্রমাণ দেওয়া বলতে বুঝাই হচ্ছে সাক্ষ্য দেওয়া, ঠিক আছে? প্রমাণ দেওয়া বলতে কি বুঝাই? সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া। সেটা কি হবে? সে এই মামলায় সাক্ষ্য দিয়েছে। ওকে, সাক্ষ্য দিয়েছে। আচ্ছা, এটা তো তোমরা সবাই পেরেছো। ওকে, সো দেখো আমরা একটু পরের দিকে যাই আবার। তাহলে অশ্রু জলে বুক ভেসে গেল। তাহলে আমরা কিন্তু অলরেডি বলে আসছি যে অশ্রুতে বুক ভেসে গেল বা চোখের জলে বুক ভেসে গেল, ঠিক আছে? একই কথা। আচ্ছা, সো আমাদের কিন্তু এটাও কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই যে দেখো আমাদের ঢাকা বোর্ড 2025-এ দেখো কি প্রশ্ন আসছে, পরবর্তীতে আপনি আবার আসবেন। আচ্ছা, তাহলে বলো তো এই ক্লাস করার পরে তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারবা কি পারবা না? পারবা কি পারবা না? আচ্ছা, ওকে, দেখো তাহলে কিন্তু আমরা জাস্ট এই মাত্র পড়ালাম, সেটাই কিন্তু গিয়ে দেখো ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নে অলরেডি আছে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আপনি আবার আসবেন, এটা কি হবে? আপনি আবার আসবেন, ঠিক আছে? আপনি আবার আসবেন। তাহলে আমরা কি লিখতে পারি? এটা আপনি আবারও আসবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো বুঝলাম সাক্ষী সাক্ষ্য, এটাও বুঝলাম আমরা। আচ্ছা, এখন আমরা আরেকটা স্টেপ সমাধান করব, সেটা হচ্ছে সাবধান পূর্বক। আমরা বলি যে সাবধান পূর্বক, ঠিক আছে? সাবধান পূর্বক, দেখো এখানে আছে সাবধান পূর্বক চলবে। আচ্ছা, সাবধান পূর্বক চলবে, দেখো সাবধান। আচ্ছা, দেখো সাবধান পূর্বক বলতে বোঝাচ্ছে যে সাবধানে চলাফেরা করবে, সাবধানে চলাফেরা করবে। এখন দেখো আমি যে বললাম একটা ওয়ার্ড সাবধানে চলাফেরা করবে, এটার মধ্যেই কিন্তু আমার সমস্ত যে মনের ভাব এটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এখানে কিন্তু আমার আলাদা করে পূর্বক কথাটা বলে কিন্তু নতুন করে বাহুল্য দোষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো এটা কি হবে? সাবধানে চলাফেরা করবে, ঠিক আছে? সাবধানে চলাফেরা করবে, সাবধানে চলা চলবে, সাবধানে চলবে। ওকে, আচ্ছা। আচ্ছা, নেক্সট দেখি আমাদের কি আছে প্রশ্ন। আচ্ছা, দেখো রাজশাহী বোর্ডে আমাদের আসছে অলরেডি, কিন্তু আমরা ঢাকা বোর্ডের 8টা প্রশ্নই কিন্তু সমাধান করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের রাজশাহী বোর্ডে কি আসছে। আচ্ছা, তোমার কথা প্রমাণ হয়নি, ঠিক আছে? আচ্ছা, তোমার কথা প্রমাণ হয়নি। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নে যাওয়ার আগে আমরা হচ্ছে একটুখানি একটুখানি আমাদের যেখানে আমরা ছিলাম জাস্ট ওই নিয়মগুলো একটু শেষ করে আসবো, তারপরে আমরা আবারও এখানে আসবো, ঠিক আছে? তাহলে আমরা যেখানে ছিলাম নিয়মের মধ্যে, দেখো আমরা কিসে ছিলাম? পরবর্তীতে, ঠিক আছে? ওকে, এখন এই পরবর্তীতে ক্ষেত্রে দেখো অনেক সময় আমরা এইভাবে বলি যে অন্য অভাবে বা অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, ঠিক আছে? দেখো একটা কথা আমরা বলি এভাবে, যে এগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি বেশি আসে, ঠিক আছে? অন্যভাবে, অন্যভাবে। আচ্ছা, অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। এখন দেখো এই যে প্রতি, প্রতি বলতে আমরা কিন্তু বুঝাই এক বা একটা ঘর, ঠিক আছে? আচ্ছা, প্রতি ঘরে মানে কি? সকল ঘরে, মানে প্রত্যেকটা ঘরে। আচ্ছা, কিন্তু এখানে দেখো আরেকটা ওয়ার্ড দিয়েই ঝামেলাটা করছে, যে ঘরে ঘরে। আচ্ছা, এখন বললাম অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, হাহাকার। এখন দেখো ঘরে ঘরে মানেই তো প্রত্যেক ঘরে, ঘরে ঘরে বলতেই তো প্রত্যেক ঘরে বলতেছে। তাহলে সেখানে কি আলাদাভাবে প্রতি প্রতি কথাটা উল্লেখ করার কোনো প্রয়োজন আছে? নাই কিন্তু, ঠিক আছে? নাই কিন্তু। সো এটা কি হবে? অন্যভাবে ঘরে ঘরে হাহাকার, অথবা আমি যদি ঘর, যে কোনো একটা ঘর বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে? যে অন্য অভাবে প্রতি ঘরে হাহাকার, মানে প্রত্যেকটা ঘরেই কি হাহাকার, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এইভাবেই যদি বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে কি করতে পারবো? সমাধান করতে পারবো। আচ্ছা, ওকে, এরপর দেখো আচ্ছা, নেক্সট আমরা নিয়মে চলে যাব, আমাদের নিয়ম, নেক্সট নিয়মে চলে যাব। যে যদি দেখো যে নাবাচক, নাবাচক নির, নির একটা উপসর্গ আছে আমরা জানি, যে দেখো আমরা পরবর্তী আমাদের
নিয়মে চলে যাব। না বাচক নির যদি যুক্ত হয়, না বাচক নির উপসর্গ, ঠিক আছে, নির নির উপসর্গ যদি যুক্ত হয়, নির উপসর্গ যুক্ত হলে ওই ওয়ার্ডে ই প্রত্যয়, দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়, ঠিক আছে। ওই ওই প্রশ্নে কি হয়, ওই ওই প্রশ্নে কি হয় দেখো, না বাচক নির উপসর্গ যুক্ত হলে দীর্ঘ ই কার লোপ পায়, ঠিক আছে, লোপ পায়। আচ্ছা, এখন তার মানে তোমার আগে থেকে কি থাকবে, একটা দীর্ঘ ইকার থাকবে। যেমন আমি মনে করো বললাম, উদাহরণ দিলাম যে নির অপরাধীকে শাস্তি দিও না। নির অপরাধী অর্থাৎ নাবাচক, নাবাচক মানে কি, সে অপরাধ করেনি, তাই তো, এই জন্যই বলছে নির অর্থে কি বুঝেছে, নাবাচক। আচ্ছা, নির অপরাধীকে, নির অপরাধীকে শাস্তি দিও না, ঠিক আছে, শাস্তি দিও না। মনে করো পরীক্ষা এরকম আসছে, শাস্তি দিও না। তাহলে দেখো আমি কিন্তু বলেছি এখানে যে নাবাচক নির উপসর্গ যদি থাকে, নাবাচক যদি নির উপসর্গ, এখানে দেখো নির উপসর্গ থাকার কারণে কি হবে, এই যে এখানে দীর্ঘ ইকার আছে, এটা কি হয়ে যাবে, লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে এখান থেকে। তাহলে কি হবে, নির অপরাধ, নির অপরাধ কে শাস্তি দিও না, নির অপরাধকে শাস্তি দিও না। ওকে ওকে, সো এরপরে দেখো আমরা, এটা ছিল আমাদের হচ্ছে নিয়ম 5, ঠিক আছে, নিয়ম 5-এর মধ্যে এটা ছিল। আচ্ছা, নির উপসর্গ দিয়ে, নির উপসর্গ। ওকে, সো দেখো এরপর আমরা 7 নাম্বার উপসর্গে, সরি 7 নাম্বার নিয়মে আরো একটা হচ্ছে বেসিক নিয়ম শিখবো, সেটা হচ্ছে যে বিশেষ্য বিশেষণ নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেই একই প্যাটার্নে কথা, ঠিক আছে। বলতেছে যে, আচ্ছা, রাইম আফরোজ রিমি, পানি পানি ক্লাস। আচ্ছা, সো দেখো পানি পানি ক্লাস, ওকে, তো পানি পানি ক্লাস আমরা এখনই শেষ করে দিব, ঠিক আছে। তাহলে দেখো এখন জাস্ট আমরা একটা বিষয় বলবো, যদি কোনো বিশেষণে হওয়া বুঝাই, যদি কোনো বিশেষ্যের সাথে, আচ্ছা বিশেষ্য দেখো, বিশেষ্য বিশেষ্য প্লাস হওয়া, আচ্ছা বিশেষ্য প্লাস হওয়া যদি হয়, তাহলে দেখো বিশেষ্য প্লাস হওয়া যদি হয়, আর যদি বিশেষ্য প্লাস করা যদি হয়, ঠিক আছে, বিশেষ্য প্লাস করা, আচ্ছা যদি হয় তাহলে কি হবে। আচ্ছা, তাহলে আমরা বোর্ড প্রশ্নের মধ্যে যে দেখে নিই যে আসলে দেখো কি ধরনের প্রশ্ন এসেছে, তাহলে দেখতে পারবো আমরা, ঠিক আছে। আচ্ছা, বিশেষ্য প্লাস হওয়া, আচ্ছা দেখো এখানে আছে এই উদাহরণের মধ্যে, এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে। আচ্ছা, এখন দেখো এই যে লঙ্ঘন হয়েছে, আমি বললাম বিশেষ্য প্লাস হওয়া যদি হয়, তাহলে কি হবে, এখানে জাস্ট ই কার যুক্ত হবে, বা ই প্রত্যয় যুক্ত হবে, ঠিক আছে, ই প্রত্যয় যুক্ত হবে, তাহলেই কিন্তু আমাদের কারেকশন হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি বলি এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমি বললাম, এখানে দেখো এরপর আছে বানানের ক্ষেত্রে চোখ রাখতে হবে, যে আমি কিংবদন্তির কথা বলছি, তাহলে এখানে জাস্ট কিংবদন্তি কথাটা যদি আমি সংশোধন করে দিই, কিংবদন্তি, দন্ত নয় তয় রশ্মি, কিংবদন্তির কথা বলছি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আমরা আমাদের আবারও নিয়মের মধ্যে চলে যাব, একটু নিয়মের মধ্যে চলে যাব। আচ্ছা আচ্ছা, সো আমরা দেখো আমাদের 7 নাম্বার নিয়মে চলে যাবে এখন। 7 নাম্বার, যদি মনে করো সম্ভাবনা থাকে, দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো সম্ভাবনা আর আশঙ্কা, সম্ভাবনা আর হচ্ছে কি আশঙ্কা। আচ্ছা, সম্ভাবনা সবসময় ইতিবাচক, আশঙ্কা, আচ্ছা দেখো সম্ভাবনা কি হবে, সবসময় ইতিবাচক অর্থে ব্যবহৃত হবে, ইতিবাচক। আচ্ছা আমি ধরো বললাম যে তার পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা আমি যদি এখানে যদি এরকম না দিয়ে যদি বলে যে তার পরীক্ষায়
জিপিএ 5 পাওয়ার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আশঙ্কা কি হবে? নেতিবাচক। আচ্ছা, যদি সে পড়াশোনা না করে তাহলে আশঙ্কা থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আচ্ছা, যদি আমি পুরো সেন্টেন্সটা এরকম বলি, সে খুব ভালো পড়াশোনা করে, সুতরাং তার পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার আশঙ্কা রয়েছে, তখন কিন্তু এটা একটা ভুল প্রয়োগ। তখন কিন্তু আর আশঙ্কা হবে না, তখন কি হবে? সম্ভাবনা রয়েছে। কারণ সে অনেক পড়াশোনা করে, তার মানে কি হবে? তার অনেক বেশি ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সম্ভাবনা কি হবে? ইতিবাচক ক্ষেত্রে। আর আশঙ্কা হবে কি? নেতিবাচক ক্ষেত্রে। আশঙ্কা হচ্ছে কি? নেতিবাচক ক্ষেত্রে। তাহলে আমি ধরো বললাম যে আজ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ভূমিকম্প বলতো খারাপ জিনিস নাকি ভালো জিনিস? ভূমিকম্প খারাপ জিনিস নাকি ভালো জিনিস? আজ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, আমরা কিন্তু এগুলো মানে সবসময় ইউজ করে থাকি আমাদের কথার মধ্যে, ঠিক আছে? সম্ভাবনা রয়েছে। তো দেখো, এটা কিন্তু একটা ভূমিকম্প, একটা কি আমাদের সবার জন্য কি খারাপ, ঠিক আছে? তো এটা কি হবে? আজ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা হবে না, এখানে কি হবে? জাস্ট আশঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে, ঠিক আছে? আজ ভূমিকম্প হওয়ার কি রয়েছে? আশঙ্কা রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা অলরেডি আমাদের ক্লাসের শেষের পর্যায়ে চলে আসছি, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, এরপর দেখো আমাদের নেক্সট নিয়মের মধ্যে আসবে যে লক্ষ্য। আচ্ছা, লক্ষ্য একটা ওয়ার্ড আছে, লক্ষ্য, আর একটা ওয়ার্ড আছে লক্ষ্য, অর্থাৎ একটাতে জ ফলা থাকে আর একটাতে থাকে না, তাই তো? আচ্ছা, যদি জ ফলা থাকে তার মানে বুঝাবে যে উদ্দেশ্য। উদ্দেশ্য জ ফলা থাকলে কি বুঝাবে? উদ্দেশ্য। আর যদি জ ফলা না থাকে তাহলে কি বুঝাবে? টাকা। তাহলে কি বুঝাবে? টাকা, ঠিক আছে? আচ্ছা, টাকা বা তাকানো, ঠিক আছে? বা এদিকে লক্ষ্য করে তাকাও, আমরা বলি না এরকম? তাহলে কি হবে? তাকানো। টাকা বা তাকানোর ক্ষেত্রে কি হবে? লক্ষ্য, এই বানানটা হবে। ওকে, আচ্ছা। সো দেখো, আমি যদি বলি, আমরা মানে এই একটা উদাহরণ আমি দিব, এটা পরীক্ষায় বেশি বেশি আসে, যে বোনের বিয়ে উপলক্ষে, বোনের বিয়ে উপলক্ষে, বোনের বিয়ে উপলক্ষে, বিয়ে উপলক্ষে আমি এখানে এসেছি, আমি এখানে এসেছি। সো এখানে দেখো, বাক্যটা দেখে কিন্তু সহজেই তুমি কিন্তু বুঝতে পারবে না যে আসলে কোনটা ভুল, কোনটা ভুল, এটা কিন্তু সহজেই বোঝা যাবে না। তো দেখো, এখানে বানানের দিকটাতে নজর রাখতে হবে, যে উপলক্ষে আমরা কিন্তু লক্ষ্য এই বানানটা লিখছি, কিন্তু আসলে কি এটা হবে? এখানে কিন্তু একটা জ ফলা হবে। তাহলে আমি বোনের বিয়ে উপলক্ষে এখানে এসেছি। ওকে, আচ্ছা, পিডিএফ দিলে ভালো হতো, পিডিএফ দিবে। আচ্ছা, আমাদের সবাই আমাদের পেজে নক করো, আমাদের পেজে নক করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে অবশ্যই আজকের ক্লাসের পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা আমাদের লাস্ট 9 নম্বর নিয়মে চলে যাই। আচ্ছা, 9 নম্বর নিয়মে চলে যাই, সেটা হচ্ছে আর কি 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 প্রবলেম থাকতে পারে? একটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ থাকতে পারে। কি থাকতে পারে? গুরু চণ্ডালী দোষ। আচ্ছা, গুরু চণ্ডালী মানে কি? গুরু চণ্ডালী অর্থ হচ্ছে, গুরু চণ্ডালী অর্থ হচ্ছে সাধু এবং চলিতের মিশ্রণ, ঠিক আছে? সাধু ও চলিতের মিশ্রণ যদি এরকম থাকে, চলিতের মিশ্রণ, সাধু চলিতের মিশ্রণ যদি এরকম থাকে, তাহলে কি করতে হবে? হয় দুইটাকেই সাধু করতে হবে, অথবা দুইটাকেই কি করতে হবে? চলিত করতে হবে, ঠিক আছে? যেমন দেখো, আমি যদি উদাহরণ দিই, সকাল হইতে, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, সকাল হইতে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে। এখন দেখো, এই যে হচ্ছে, এটা তো ক্রিয়া, ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বলছে সকাল হইতে। আচ্ছা, এখানে আছে সাধু রূপ, আর হচ্ছে এখানে আছে কি? দেখো, এখানে আছে কি? চলিত রূপ। সো একটা সাধু একটা চলিত এরকম যদি মিশ্রও থাকে, তাহলে সেটা কি হবে? গুরুচণ্ডালী দোষ হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? সকাল হতে বৃষ্টি হচ্ছে, দুইটাই আমি চলিত করব, অথবা সকাল হইতে বৃষ্টি হইতেছে, ঠিক আছে? দুইটাই আমি কি করব? সাধু করব। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে গুরুচণ্ডালী দোষ। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাস্ট আমাদের রুলস, সেটা হচ্ছে যে তোমাকে দেখতে হবে বাগধারা, কোন বাগধারার প্রচলন আছে, মানে কোন বাগধারা, প্রচলিত বাগধারা দেওয়া আছে কিনা বাক্যটার মধ্যে। মনে করো এমন অনেক ওয়ার্ড থাকে যে এক পৌষে শীত যায় না। আচ্ছা, এক পৌষে শীত যায় না, নাকি বাগধারা আমরা জানি যে এক মাঘে শীত যায় না, ঠিক আছে? আমরা কিন্তু জানি এক মাঘে শীত যায় না, ঠিক আছে? তার মানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো বাগধারাগত ভুল আছে কিনা, বাগধারাগত
ভুল। ঠিক আছে, বাগধারাগত ভুল। আচ্ছা, বাগধারাগত ভুলের মধ্যে এক পৌষে শীত যায় না, এটা কি হবে? এক মাঘে শীত যায় না। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এরকম বলে থাকি যে অধিক সন্ন্যাসীতে, আমি যদি বলি দেখো, অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, আমি বললাম অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট। একটা উদাহরণ এরকম দিয়েছে, অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট। আচ্ছা, অধিক সন্ন্যাসী, এই বাগধারা কি তোমরা জানো যে অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট নাকি অন্য কি? আচ্ছা, তাহলে কিন্তু এটা হয় কি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে কি হয়? গাজন নষ্ট। ঠিক আছে। সো এই টাইপের, দেখো আমরা বলি কারো পৌষ মাস কারো সর্বনাশ, সো এখানে পৌষ মাস না দিয়ে বলতে পারে কারো মাঘ মাস কারো সর্বনাশ। ঠিক আছে, এই ধরনের কিন্তু বাগধারাগুলা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, সো ওকে, এখানে কিন্তু আমরা খুবই 10টা মানে ছোট ছোট টেকনিকের মাধ্যমে বুঝাই দিছি যে কিভাবে আমাদের এই ক্লাসটা, মানে কিভাবে আমরা এই বাক্য শুদ্ধিকরণ গুলা করতে পারি। ঠিক আছে। সো এইভাবেই কিন্তু যদি তোমরা ফলো করে এই মানে প্রসেসটা ফলো করে যদি তোমরা এগুলো শুদ্ধ করো, তাহলে কিন্তু খুবই সহজে আনসার করতে পারবে। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা ছিল এই পর্যন্ত, এবং তোমরা হচ্ছে নেক্সট ক্লাস, আমাদের পরবর্তীতে আরো ক্লাস আছে মানে বিভিন্ন সাবজেক্টের। কালকে ইংলিশ ক্লাস আছে আমাদের। ঠিক আছে, 6টা 15-তে তোমরা যারা যারা আজকে অ্যাটেন্ড আছো তারা সবাই থাকার চেষ্টা করবা, এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, সবাই একসাথে ক্লাস করবা, খুব মজা হবে। ঠিক আছে। ওকে, অতি লোভে তাতে নষ্ট। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং হচ্ছে এর পরবর্তীতে আমাদের সব ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো, আমাদের পেজে ফলো রাখো, আমাদের বিষয়ে আপডেট জানো সবসময়। এই দোয়া করি, এই হচ্ছে এটাই হচ্ছে কথা, এবং তোমরা সবসময় ভালো ভালো করো, ভালো পড়াশোনা করো, এটা দোয়া করি। ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত শেষ। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও পরবর্তীতে কোনো ক্লাসে।